ম্যাক্সিমাম দুইটা আসে, তবে মাঝে মাঝে একটাও আসে এই কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ থেকে। তো মূলত এই চ্যাপ্টারে আমরা কি বিষয়ে জানবো বা কি জানবো এখান থেকে? কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপে আসলে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ভলিউম বলতে উৎপাদনের পরিমাণকে বোঝায়। উৎপাদনের সাথে কস্ট এবং প্রফিটের কি ধরনের সম্পর্ক, সে সম্পর্কটাই মূলত আমরা এখানে বিশ্লেষণ করব। এখানে দেখা যাবে যে বিভিন্ন সেলস এবং বিভিন্ন কস্টের ইনফরমেশন দেওয়া থাকবে। তোমাকে ইনকাম বের করতে বলবে, কখনো বলবে যে কতটুকু বিক্রি করলে তোমার এত টাকা লাভ হবে, আবার বলতে পারে যে কতটুকু বিক্রি করলে আপনি ব্রেক ইভেনে থাকবেন, মানে লাভ লস কিছুই হবে না। জাস্ট কতগুলো টার্গেট সেট করে দিবে, সেই অনুযায়ী তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তো তোমাকে জাস্ট এই চ্যাপ্টারে যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে উৎপাদনের সাথে খরচ এবং লাভের কি ধরনের সম্পর্ক, কতটুকু উৎপাদন করলে লাভ কতটুকু হচ্ছে, খরচ কতটুকু হচ্ছে, সেই বিষয়ে মূলত আমরা এই চ্যাপ্টারে শিখব। তো এটা হচ্ছে আমাদের লেকচার 9। এভাবে আমরা টোটাল লেকচার 25টা লেকচারে ক্লাস নেব, যার মধ্যে আমাদের সবগুলা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে, সিলেবাসে যতগুলো ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার আছে। ওকে, তো আমি লেকচার শিট ওপেন করি। লেকচার শিট যারা ডাউনলোড করো না তারা ডাউনলোড করে রাখো, গ্রুপে আছে, সিক্রেট গ্রুপেও আছে, গুগল ক্লাসরুমেও আছে। আসসালামু আলাইকুম স্যার। কিছু জিনিস খাতায় লিখতে হবে, খাতা সামনে রাখো। সবাই খাতা সামনে রাখো। দেখো, আমাদের এই সিভিপি অ্যানালাইসিসে, সিভিপি মানে কস্ট ভলিউম প্রফিট, সংক্ষেপে যাকে সিভিপি অ্যানালাইসিস বলে, ঠিক আছে? কস্ট ভলিউম প্রফিটকে সংক্ষেপে সিভিপি বলে। এই সিভিপির অঙ্কগুলো করার জন্য আমাদের দুইটা মেথড আছে। মেথডগুলো আগে জানতে হবে, কারণ অঙ্কগুলো দুই মেথডেই করতে হয়। পরীক্ষায় দুটো মেথডেই অঙ্ক আসে, খেয়াল রাখবা। তো আমি তোমাদেরকে শিখিয়ে দিব যে কোন মেথডে আসলে কিভাবে অঙ্কটা করতে হবে, সেগুলো আমি তোমাদেরকে শিখিয়ে দিব, ঠিক আছে? আর যে জিনিসটা আমি লিখতে বলবো সেটা সাথে সাথে লিখে ফেলবা। তো প্রথমে দেখো সিভিপির মেথড কি কি আছে। সিভিপির দুইটা মেথড, একটা হচ্ছে ইকুয়েশন মেথড আর একটা হচ্ছে কন্ট্রিবিউশন মেথড। তোমাকে এটা মুখস্থ রাখতে হবে। সিভিপি অ্যানালাইসিসের মেথড হচ্ছে দুটি, একটা ইকুয়েশন মেথড আর একটা হচ্ছে কন্ট্রিবিউশন মেথড, ঠিক আছে? তো ইকুয়েশন মেথডে অঙ্ক করতে বললে কিভাবে করব, আবার কন্ট্রিবিউশনও করতে বললে কিভাবে করব, সেটা আমাকে জানতে হবে। তো ইকুয়েশন মেথডটা একদম সহজ, কারণ ইকুয়েশন মেথডে অঙ্ক করতে বললে মাত্র একটা ফর্মুলা তোমাকে শিখতে হবে। জাস্ট একটা ফর্মুলা শেখা থাকলে তুমি ইকুয়েশন মেথডে অঙ্কগুলো করতে পারবা। তোমাকে যাই রিকোয়ারমেন্টে দেখ না কেন, তুমি সবগুলোই করতে পারবা, ঠিক আছে? তো ওই ফর্মুলাটা কি দেখো, সবাই ফর্মুলাটা একটু করে দেখো। ইকুয়েশন মেথডে যদি তোমাকে সেলস বের করতে বলে, তাহলে সেলস বের করার সূত্র হচ্ছে ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট প্লাস প্রফিট। ইকুয়েশন মেথডে যদি তোমাকে সেলস নির্ণয় করতে বলে, তাহলে সেলস নির্ণয় করার সূত্র হচ্ছে ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট প্লাস প্রফিট, ঠিক আছে? তো একটা জিনিস খেয়াল রাখবা, ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট এই দুটো মিলে হয় যে টোটাল কস্ট। ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট এই দুটো মিলে হয় টোটাল কস্ট। টোটাল কস্টের সাথে যদি প্রফিটকে যোগ করা হয় তখন সেটাকে বলা হয় সেলস। কারণ একটা পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করা হয় কিভাবে? মনে করো কোনো একটা পণ্য উৎপাদন করতে গিয়ে তোমার 8 টাকা খরচ হয়েছে, টোটাল কস্ট হচ্ছে 8 টাকা। বিক্রেতা কিন্তু 8 টাকায় পণ্যটা বিক্রি করবে না, সে কি করবে, ওই টোটাল কস্টের সাথে কিছু প্রফিট অ্যাড করবে। মনে করো সে 2 টাকা লাভ করবে, তাহলে টোটাল কস্টের সাথে
2 টাকা প্রফিট যোগ করে যে 10 টাকার ফিগার হবে সেটাকে বলা হবে সেলস। তাহলে ইকুয়েশন মেথডে যদি তোমাকে কোনো কিছু ক্যালকুলেশন করতে বলে, যাই ক্যালকুলেশন করতে বলুক না কেন, সূত্র একটাই, সেলস সমান ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট প্লাস প্রফিট। ভেরিয়েবল কস্টকে শর্টকাট বিসি বলে, ফিক্সড কস্টকে এফসি বলে, আর প্রফিট তো প্রফিটই। এটা হচ্ছে ইকুয়েশন মেথড। এবার আসো কন্ট্রিবিউশন মেথড। দেখো, যদি তোমাকে কন্ট্রিবিউশন মেথডে ইনকাম বের করতে বলে বা প্রফিট বের করতে বলে, তখন এভাবে করতে হবে। কন্ট্রিবিউশন মেথডে করার নিয়ম হচ্ছে সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে সেটাকে বলা হয় কন্ট্রিবিউশন, আর কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে সেটাকে বলা হয় নেট অপারেটিং ইনকাম। তো এখানে একটা কারেকশন আছে। কারেকশনটা হচ্ছে, এখানে সেলস থেকে ভেরিয়েবল এক্সপেন্স বাদ দেওয়ার পর লিখছে কন্ট্রিবিউশন এক্সপেন্স। এটা কন্ট্রিবিউশন এক্সপেন্স হবে না, এটা হবে যে কন্ট্রিবিউশন মার্জিন। ঠিক আছে, সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে এটাকে বলা হবে কন্ট্রিবিউশন মার্জিন। আমি এডিট করে দিচ্ছি এটাকে কন্ট্রিবিউশন মার্জিন বলে, যেটাকে সংক্ষেপে সিএম বলা হয়। কন্ট্রিবিউশন মার্জিনকে সংক্ষেপে সিএম বলা হয়। ওকে, তাহলে কন্ট্রিবিউশন মেথডে কোনো অঙ্ক করতে বললে তুমি এভাবে করবা, সেলস মাইনাস ভেরিয়েবল এক্সপেন্স। সেলস থেকে ভেরিয়েবল এক্সপেন্স বাদ দিলে সেটাকে বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন সিএম, আর কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে সেটাকে বলা হয় নেট অপারেটিং ইনকাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে মাঝে মধ্যে পার্ট এ তে প্রশ্ন আসে যে হোয়াট ইজ কন্ট্রিবিউশন মার্জিন। হোয়াট ইজ কন্ট্রিবিউশন মার্জিন, এই প্রশ্নটা করলে তুমি জাস্ট ডেফিনেশনটা লিখবা, দ্য ডিফারেন্স বিটুইন সেলস অ্যান্ড ভেরিয়েবল কস্ট, ইট ইজ কল্ড কন্ট্রিবিউশন মার্জিন। দ্য ডিফারেন্স বিটুইন সেলস অ্যান্ড ভেরিয়েবল কস্ট, ইট ইজ কল্ড কন্ট্রিবিউশন মার্জিন। বুঝতে পারছো? তাহলে ইকুয়েশন একটু বলেন তো কোনটা আরেকবার বলতে, স্যার, দ্য ডিফারেন্স বিটুইন সেলস and variable cost, it is called contribution margin. The difference between sales and variable cost, it is called contribution margin. তাহলে কন্ট্রিবিউশন মেথডে যদি অঙ্ক করতে বললে এই ফরম্যাটে করবা, আর ইকুয়েশন মেথডে করতে বললে আগে যে ইকুয়েশনের একটা সূত্র আছে ওই সূত্র দিয়ে করবা। এটা তাহলে ইকুয়েশন মেথডে করতে বললে এটা সেলস সমান ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট প্লাস প্রফিট, মুখস্থ করে ফেলো সূত্রটা। আর যদি কন্ট্রিবিউশন মেথডে বলে তখন এটা। কথা ক্লিয়ার কিনা? ওকে, এরপরে নেক্সটে আসি। কন্ট্রিবিউশন মেথডের অপর নাম হচ্ছে ফর্মুলা মেথড। খেয়াল রাখবা, মনে না থাকলে খাতায় লিখে রাখতে পারো। কন্ট্রিবিউশন মেথডের অপর নাম হচ্ছে ফর্মুলা মেথড। তো এই চ্যাপ্টারে তোমাকে অনেকগুলো সূত্র মুখস্থ রাখতে হবে। যে যত বেশি সূত্র মনে রাখতে পারবে তার জন্য অঙ্কগুলো তত সহজ হবে। এই চ্যাপ্টারে যে যত বেশি ফর্মুলা মনে রাখতে পারবে তার জন্য অঙ্কগুলো তত সহজ হবে। ঠিক আছে, তো আমি যে লেকচার শিটটা তোমাদেরকে দিছি সেখানে তোমার অনেকগুলো ফর্মুলা ছিল। এতগুলো লাগবে না, সেখানে প্রায় 100টার মতো ফর্মুলা আছে। একটার ভিতরে প্রায় 5-7টা করে ফর্মুলা আছে। তো 100টা ফর্মুলা লাগবে না, তবে তোমাকে 10-15টা ফর্মুলা ভালোভাবে মুখস্থ রাখতে হবে, যেগুলো থেকে সবসময় প্রশ্ন হয়। যে ফর্মুলাগুলো থেকে সবসময় প্রশ্ন হয় আমি তোমাদেরকে শুধু ওই ফর্মুলাগুলাই দেখাই দিব। ঠিক আছে, ওগুলা দিয়ে তুমি প্রিভিয়াস যত প্রশ্ন আসছে সবগুলোই আনসার করতে পারবা, সবগুলোই নিজে নিজে করতে পারবা। ঠিক আছে, তো দেখো, কন্ট্রিবিউশন মেথডের অপর নাম হচ্ছে ফর্মুলা মেথড। আবার বলতেছি, কন্ট্রিবিউশন মেথডের অপর নাম হচ্ছে ফর্মুলা মেথড। তাহলে ফর্মুলা মেথডে কি কি ফর্মুলা জানতে হবে সেগুলো একটু দেখো। এই যে উপরে হেডলাইনে লিখে দিয়েছি যে কন্ট্রিবিউশন মেথড অবলিক ফর্মুলা মেথড। দেখো, এই পৃষ্ঠায় 6টা ফর্মুলা দেওয়া আছে, একটু করে দেখো। তার এগুলো লিখে নিব।
স্যার এগুলোকে লিখে নেব? দেখো এখানে যে জিনিসটা আছে, প্রথমে এক নম্বরে দেওয়া আছে ব্রেক ইভেন পয়েন্ট, বিইপি। ব্রেক ইভেন পয়েন্ট কাকে বলে? যেখানে ক্রয় বিক্রয় সমান, ক্রয় বিক্রয় সমান মানে কি? যে যেখানে বিন্দুতে আয় এবং ব্যয় প্রফিট হবে না, টোটাল লস হবে না। কস্ট এবং সেখানে টোটাল কস্ট এবং সেল সমান। অর্থাৎ যে বিন্দুতে লাভ ক্ষতি নেই, কোনো লাভ এবং লোকসান হয় না। হ্যাঁ, যে বিন্দুতে কোনো লাভ লস নেই সেটাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। এখন এই চ্যাপ্টারে তোমাকে ব্রেক ইভেন পয়েন্ট দুই ভাবে বের করতে বলবে। কখনো বলবে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটস কত, মানে কত ইউনিট বিক্রি করলে লাভ লস হবে না সেটা বের করতে বলবে। আবার কখনো বলবে কত টাকা বিক্রি করলে লাভ লস হবে না। অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটও চাইতে পারে, ব্রেক ইভেন পয়েন্ট টাকাও চাইতে পারে। তাহলে দুইটার জন্য দুইটা আলাদা সূত্র আছে। যদি তোমাকে বলে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটস কত, তখন সূত্র হচ্ছে এফসি বাই সিএমপিউ, এফসি ডিভাইডেড সিএমপিউ। এফসি মিন্স ফিক্সড কস্ট, আর সিএমপিউ এর অনুরূপ কি মনে না পারলে লিখে রাখবা। Contribution margin per unit. ভেরি গুড, কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। যারা জানো না তারা সাথে সাথে লিখে ফেলবা। সিএমপিইউ এর অনুরূপ হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। আচ্ছা, তো প্রশ্নে ফিক্সড কস্ট দেয়া থাকে কিন্তু কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট প্রায় সময় দেয়া থাকে না। কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট যদি দেওয়া না থাকে তাহলে সেটা বের করার সূত্র হচ্ছে এসপিপিইউ মাইনাস ভিসিপিইউ, এসপিপিইউ মাইনাস ভিসিপিইউ। এখন এসপিপিইউ এর পুনরূপ কি আর ভিসিপিইউ এর পুনরূপ কি সবাই বলো? Selling price per unit. selling price per unit, variable cost per unit. Variable cost per unit. ভেরি গুড। এসপিপিইউ এর পুনরূপ হচ্ছে সেলস প্রাইস পার ইউনিট, আর ভিসিপিইউ এর পুনরূপ হচ্ছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট। ওকে, তাহলে সেলস প্রাইস থেকে ভেরিয়েবল কস্ট পার ইউনিট বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট পাওয়া যায়। তাহলে যখন তোমাকে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটস বের করতে বলবে তখন তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবে। এরপর আসো ব্রেক ইভেন পয়েন্ট টাকা। টাকা নির্ণয়ের সূত্র কি? হুবহু একই, তবে সূত্রটা হচ্ছে এফসি বাই সিএম রেশিও। ইউনিট বললে ভাগ করতে হয় সিএমপিইউ দিয়ে, আর টাকা বললে ভাগ করতে হয় সিএম রেশিও দিয়ে। এখন সিএম রেশিও প্রশ্নে দেয়া থাকে না সরাসরি, যদি দেয়া না থাকে তখন সিএম রেশিও বের করার একটা সূত্র আছে। সিএম রেশিও সমান সিএম বাই সেলস ইন্টু 100। সিএম রেশিও সমান সিএম বাই সেলস ইন্টু 100। এখন সিএম এর পুনরূপ কি? Contribution margin. ওকে, আর সিএম কিভাবে পাওয়া যায়? সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে, variable cost মাইনাস ভেরিয়েবল কস্ট। একটু আগেও সেটা দেখাইছিলাম, এখানে তারপর আরেকটু ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এবারে আসো ব্রেক ইভেন পয়েন্ট টাকার ফর্মুলা আরো একটা আছে। তুমি যেটা দিয়ে করো না কেন আনসার একই আসবে। তুমি 2 নাম্বার দিয়ে করলেও যে রেজাল্ট আসবে, তুমি 3 নাম্বার দিয়ে করলেও একই রেজাল্ট আসবে। 3 নাম্বারে কি? ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটস কে জাস্ট সেলস প্রাইস দিয়ে গুণ করে দিলে ব্রেক ইভেন পয়েন্ট টাকা পাওয়া যায়। ঠিক আছে, তো তুমি কখন কোনটা ইউজ করবা? তুমি দেখবা প্রশ্নে কোন ইনফরমেশনটা অ্যাভেলেবল আছে। প্রশ্নে যদি এফসি আর সিএম রেশিও অ্যাভেলেবল থাকে তাহলে 2 নাম্বার সূত্র দিয়ে করে ফেলবা। প্রশ্নে যদি বিপি ইউনিটস আর এসপিপির ইনফরমেশন থাকে তাহলে 3 নাম্বার দিয়ে করে ফেলবা, যেটা তোমার কাছে কমফোর্টেবল মনে হয়। আবার এমনও কিছু অঙ্ক আছে যে তুমি দুটো দিয়েই করতে পারবা, সব ইনফরমেশনই আছে। তুমি চাইলে 2 নাম্বার দিয়েও করতে পারো, চাইলে 3 নাম্বার দিয়েও করতে পারো, তোমার ইচ্ছা, যে কোনো একটা দিয়ে করবা, আনসার একই আসবে। এবার আসো 4 নাম্বার ফর্মুলা, টার্গেট সেলস, যেটার অপর নাম ডিজায়ার্ড সেলস, অথবা এটাকে রিকোয়ার্ড সেলসও বলে। ভিন্ন ভিন্ন নামে থাকতে পারে। টার্গেট সেলস যে কথা, ডিজায়ার্ড সেলস একই কথা, রিকোয়ার্ড সেলস একই কথা। এখন সূত্র কি? সূত্র হচ্ছে এফসি প্লাস টার্গেট প্রফিট বাই সিএমপিইউ, যদি ইউনিটে বের করতে বলে। টার্গেট সেলসও দুইভাবে বের করা যায়, একটা ইউনিটে আর একটা টাকায়। তোমাকে যদি টার্গেট সেলস ইউনিটে বের করতে বলে তখন সূত্র হচ্ছে এফসি প্লাস টার্গেট প্রফিট ডিভাইড সিএমপিইউ। দেখো হুবহু 1 নাম্বার সূত্রের মতো, 1 নাম্বার সূত্র কিন্তু এফসি বাই সিএমপিইউ, শুধু পার্থক্য হচ্ছে টার্গেট সেলস এর ক্ষেত্রে একটা টার্গেট প্রফিট তোমাকে প্রশ্নে দিয়ে দিবে রিকোয়ারমেন্টে, ওই টার্গেট প্রফিটটা ফিক্সড কস্টের সাথে যোগ করে দিব। এই রিকোয়ারমেন্টটা প্রশ্নে কিভাবে থাকে? প্রশ্নে তোমাকে এভাবে বলে যে
বলতে পারে এভাবে যে 1,00,000 টাকা লাভ করতে চাইলে কত ইউনিট বিক্রি করতে হবে। এই যে তোমাকে লাভের একটা টার্গেট দিয়ে দিছে, এই জন্য এই সূত্রটাকে টার্গেট সেলস বলে। তোমাকে একটা লাভের টার্গেট দেবে, কখনো বলবে 1,00,000 লাভ করতে চায়, কখনো বলবে 10,000 লাভ করতে চায়, কখনো বলবে 20,000 লাভ করতে চায়। তাহলে এত টাকা লাভ করতে চাইলে কত ইউনিট বিক্রি করতে হবে, এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট দিলে সেটাকে বলা হয় টার্গেট সেলস ইউনিটস। আচ্ছা, এরপর আসো, যদি তোমাকে বলে টার্গেট সেলস টাকার পরিমাণ বের করো, টার্গেট সেলস টাকার পরিমাণ বের করো, ঠিক আছে? তাহলে টার্গেট সেলস টাকার পরিমাণ বের করতে বললে সূত্র হচ্ছে এফসি প্লাস টার্গেট প্রফিট বাই সিএম রেশিও। এটা হচ্ছে হুবহু 2 নাম্বারের মতো। দেখো, টাকায় বের করতে বললে সিএম রেশিও দিয়ে ভাগ, আর ইউনিটে বের করতে বললে সিএমপিও দিয়ে ভাগ। এভাবে তুমি সূত্রগুলা মনে রাখবা। এরপর দেখো 6 নাম্বার সূত্র। 3 নাম্বার সূত্র, যে ব্রেক ইভেন পয়েন্টে যেরকম টাকার দুইটা ফর্মুলা আছে, ঠিক তেমনি টার্গেট সেলস টাকারও ফর্মুলা দুইটা আছে। তুমি 5 নাম্বার ইউজ করলেও যে রেজাল্ট আসবে, তুমি 6 নাম্বার ইউজ করলেও একই রেজাল্ট আসবে। তোমার ইচ্ছা, প্রশ্নে যে ইনফরমেশনটা অ্যাভেলেবল আছে তুমি ওটাই ইউজ করে দিবা, ঠিক আছে? তাহলে টাকা বের করার সূত্র হচ্ছে জাস্ট টার্গেট সেলস ইউনিটকে সেলস প্রাইস দিয়ে গুণ করব, টার্গেট সেলস ইউনিটসকে সেলস প্রাইস দিয়ে গুণ করে দিব। এই পৃষ্ঠায় কারোর প্রশ্ন আছে? না স্যার। না স্যার। ওকে, আমি পরবর্তী পৃষ্ঠায় যাচ্ছি। আসুন, এরপর 7 নাম্বার, মার্জিন অফ সেফটি, নিরাপত্তা সূচক বা লাভের সূচক বলা হয়। মানে কতটুকু সেল করলে মানে আমার লাভটা সুনিশ্চিত থাকবে। মার্জিন অফ সেফটি সূত্র হচ্ছে অ্যানুয়াল সেলস, বা কখনো কখনো এটাকে টোটাল সেলস বলে, বা কখনো অ্যাকচুয়াল সেলসও বলে। তো অ্যানুয়াল সেলস থেকে ব্রেক ইভেন সেলস বাদ দিলে সেটাকে বলা হয় মার্জিন অফ সেফটি। অ্যানুয়াল সেলস থেকে ব্রেক ইভেন সেলস বাদ দিলে সেটাকে বলা হয় মার্জিন অফ সেফটি। মার্জিন মানে হচ্ছে লাভ, যেটাকে সংক্ষেপে এমএস বলে। আর এরপরে এমএস রেশিও, মার্জিন অফ সেফটি রেশিও। মার্জিন অফ সেফটি রেশিওর সূত্র হচ্ছে এমএস বাই সেলস ইনটু 100। এমএস মানে হচ্ছে মার্জিন অফ সেফটি। আচ্ছা, এরপরে 9 নাম্বার ফর্মুলা হচ্ছে প্রফিট রেশিও। প্রফিট রেশিও যদি করতে বলে তোমাকে, প্রফিট রেশিওর সূত্র হচ্ছে এমএস রেশিওকে পিভি রেশিও দিয়ে গুণ করতে হবে। এমএস রেশিও মানে মার্জিন অফ সেফটি রেশিও, আর পিভি রেশিও মানে হচ্ছে প্রফিট ভলিউম রেশিও। পিভি রেশিও মানে হচ্ছে প্রফিট ভলিউম রেশিও। একটা জিনিস খাতায় লিখে রাখো, সিএম রেশিওর অপর নাম পিভি রেশিও। সিএম রেশিওর অপর নাম পিভি রেশিও। অর্থাৎ সিএম রেশিও যে কথা, পিভি রেশিও একই কথা। সিএম রেশিও যে কথা, পিভি রেশিও একই কথা। তো পিভির পূর্ণরূপ হচ্ছে প্রফিট ভলিউম রেশিও। পিভির পূর্ণরূপ হচ্ছে প্রফিট ভলিউম রেশিও। সিএম রেশিওর অপর নাম পিভি রেশিও। সিএম রেশিওর অপর নাম পিভি রেশিও। হয়েছে লেখা? হয়েছে স্যার। ওকে, এরপর আসো 10 নাম্বার। 10 নাম্বারে পিভি মানে প্রফিট ভলিউম। প্রফিট ভলিউম। আচ্ছা, এবারে দেখো, খেয়াল করো, 10 নম্বরে সিএম রেশিওর একটা সূত্র দেওয়া হয়েছে। হ্যাঁ, 10 নম্বরে সিএম রেশিওর একটা সূত্র দেওয়া হয়েছে। এখন আসি, আমি কিন্তু সিএম রেশিওর একটা ফর্মুলা এর আগেও দিছি। দেখো, ওই যে 2 নাম্বার সূত্রের ভেতরে দেখো যে সিএম রেশিও সমান কি লিখছি, সিএম বাই সেলস ইনটু 100, ঠিক না? সিএম রেশিও সমান কি লিখলাম, সিএম বাই সেলস ইনটু 100, 2 নাম্বার সূত্রের মধ্যে। তো এই সূত্রটা কখন ইউজ করব, আর এই সূত্রটা 10 নাম্বার সূত্রটা Single কখন year। ইউজ করব? এটা 10 নাম্বারটা ডাবল ইয়ার। ভেরি গুড, 2 নাম্বারটা হবে সিঙ্গেল ইয়ার। ভেরি গুড। 10 নাম্বার যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা আমরা ইউজ করব যখন প্রশ্নে 2 বছরের ইনফরমেশন দেওয়া থাকবে। যখন অঙ্ক 2 বছরের ইনফরমেশন দেওয়া থাকবে, তখন ওই অঙ্কে যদি সিএম রেশিও বের করতে বলে, তখন আমাদের সূত্র হবে যে এটা ডিফারেন্স ইন প্রফিট বাই ডিফারেন্স ইন সেলস ইনটু 100। ডিফারেন্স ইন প্রফিট বাই ডিফারেন্স ইন সেলস ইনটু 100। এটা হচ্ছে কখন, যদি প্রশ্নে 2 বছরের তথ্য দেওয়া থাকে।
আর এর আগে যে সিএম রেশিও যে সূত্রটা দেখাইছি সিএম বাই সেলস সেটা হচ্ছে সিঙ্গেল ইয়ারের ক্ষেত্রে। প্রশ্ন যদি 1 বছরের অঙ্ক হয় তাহলে সিএম রেশিও সূত্র হবে সিএম বাই সেলস, যেটা 2 নাম্বার সূত্রের মধ্যে আছে। আর প্রশ্নে যদি ডাবল ইয়ারের ইনফরমেশন থাকে তখন সিএম রেশিও সূত্র হবে 10 নাম্বারটা। বুঝছো কিনা? বুঝছো সবাই? জি স্যার বুঝছি। এবারে 11 নাম্বারটা দেখো, যদি তোমাকে কখনো সেলস বের করতে বলে তখন সূত্র হচ্ছে কারেন্ট বিসি বাই নিউ বিসি রেশিও। এই সূত্রটা, এই 11 নাম্বার সব ফর্মুলাটা অনলি একটা অঙ্কে লাগবে, অনলি একটা অঙ্কে লাগবে এই ফর্মুলাটা। আর অঙ্কটা ইম্পর্টেন্ট সেজন্য সূত্রটা এখানে দিলাম। 11 নাম্বারটা সেলস সমান কারেন্ট বিসি বাই নিউ ভিসি রেশিও, বিসি মিন্স ভেরিয়েবল কস্ট। এরপরে আসো 12 নাম্বার বিইপি রেশিও, ব্রেক ইভেন পয়েন্ট রেশিও। এগুলা সাধারণত এমনি নরমালিও বের করা যায়, যে বিইপি রেশিও 100% মাইনাস এমএস রেশিও, এটা নরমালি বের করা যায়। কিভাবে, কোন কোন সূত্র দিয়ে বের করব তুমি একটু করে দেখো। এই যে 12 নাম্বার যে ফর্মুলাটা দেওয়া আছে, বিইপি রেশিও সমান কি লিখছি 100% মাইনাস এমএস রেশিও। তুমি একটু উপরে 7 নাম্বার সূত্রটা দেখো, 7 মার্জিন অফ সেফটি সমান কি লেখা আছে, অ্যানুয়াল সেলস মাইনাস বিইপি সেলস লেখা আছে না? জি স্যার। হ্যাঁ, এটাকে তুমি যখন ডান বাম করবা দেখবা যে বিইপি রেশিওর মান চলে আসবে। এটাকে তুমি ডান বাম করলে বিইপি রেশিওর মান চলে আসবে। কিরকম, তুমি বিইপিটাকে বাম পক্ষে আনলে বিইপিটা পজিটিভ হয়ে যাবে, কেমন সমানের এই পাশে আসলে। আর মার্জিন অফ সেফটিকে তুমি এদিকে নিয়ে গেলে, ডান পাশে নিয়ে গেলে মার্জিন অফ সেফটিটা মাইনাস হয়ে যাবে, ঠিক কিনা? তো সবসময় একটা জিনিস মাথায় রাখবা, সেলস মানে হচ্ছে 100%। সেলস মানে কি 100%। তাহলে সেলস থেকে আমি মাইনাস এমএস রেশিওটা বাদ দিলে বিইপি রেশিও চলে আসে। তাহলে 7 নাম্বার ফর্মুলা থেকে, 7 নাম্বার ফর্মুলা থেকে কিন্তু আমি 12 নাম্বার ফর্মুলার মানটা বের করতে পারবো। 7 ভাইয়া, নাম্বার, হ্যাঁ 7 নম্বরে তো এমএস আছে আর 12 নম্বরে তো এমএস রেশিও আছে। হ্যাঁ, তুমি যখন টাকা বসাবা তখন সবগুলা মান টাকায় আসবে। তুমি যখন ইউনিট বসাবা সবগুলা মান ইউনিটে আসবে। তুমি যখন রেশিও পার্সেন্টে বসাবা তখন সবগুলা মান পার্সেন্ট হয়ে যাবে। অর্থাৎ তুমি চাইলে এই 7 নম্বর ফর্মুলাটা টাকার জন্য ইউজ করতে পারো, তুমি চাইলে ইউনিটের জন্য ইউজ করতে পারো, তুমি চাইলে রেশিওর জন্য অর্থাৎ পার্সেন্টের জন্য ইউজ করতে পারো। তো যখন যেটা প্রয়োজন তুমি তখন সবগুলা মান ওইটাই বসাইতে হবে। যদি তোমার টাকার দরকার হয় তাহলে তিনটা মান টাকায় আসবে। তুমি যদি ইউনিটের দরকার হয় তিনটাতে ইউনিট বসবে। তোমার যদি পার্সেন্টের দরকার হয় তাহলে তিনটাতে রেশিও বসবে। বুঝতে পারছো? বুঝছো কিনা? 7 নম্বরে বিপি সেলসে এস পড়ে না লাস্টে। বসাই দিবা আর কি তুমি পরে। আচ্ছা, এরপর আসো 13 নাম্বার সূত্রটা, সিএম রেশিও। সিএম রেশিও সমান কি লিখলাম 100% মাইনাস বিসি রেশিও। এই যে 13 নাম্বার সূত্রটা, এটা তোমাকে নতুন করে শিখতে হবে না। এই দেখো এখানে কি লিখছে 100% মাইনাস বিসি রেশিও। এখন 100% মানে কি, কোনটাকে 100% বলে? সেলস। তাহলে সেলস থেকে বিসি বাদ দিলে সিএম না? সেলস থেকে বিসি বাদ দিলে সেটাকে কি বলে, সিএম বলে না? জি স্যার। তাহলে যখন আমি পার্সেন্টে বসাবো মানগুলা তখন সেটার নাম রেশিও লিখি। যখন মানগুলা পার্সেন্টে বসে তখন সেটাকে কি লিখতে হয়, রেশিও লিখতে হয়। পার্থক্য দেখতে, তোমাকে এটা নতুন করে কোনো ফর্মুলা শেখার দরকার নেই। এরপর দেখো 14 নম্বরে যে বিসি রেশিও দিছে, দেখো বিসি রেশিও কি লিখছে 100% মাইনাস সিএম রেশিও। 100% মানে কি, সেলস। 100% মানে হচ্ছে তো সেলস থেকে যদি সিএম বাদ দিই তাহলে কে থাকে, বিসি থাকে কিনা বলো, বিসি থাকে কিনা? আমরা জানি যে সেলস থেকে বিসি বাদ দিলে সিএম হয়, সেলস থেকে বিসি বাদ দিলে কি হয়, সিএম হয়। তাহলে তুমি সেলস থেকে যদি সিএম বাদ দিয়ে দাও তাহলে কে থাকবে, তাহলে বিসি থাকবে। কথা ঠিক কিনা? জি স্যার। হ্যাঁ জি স্যার। আমি তারপরে ফরম্যাটটা একটু দেখাই। এই যে এই ফরম্যাটটা দেখো, তুমি সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে সিএম পাও, তাহলে তুমি সেলস থেকে সিএম বাদ দিয়ে দিলে কে থাকবে, বিসি থাকবে। বুঝতে পারছো এখন? তাহলে এভাবে তোমাকে টেকনিক করে মনে রাখতে হবে। তুমি এতগুলো সূত্র শেখার দরকার নেই, একটা শিখলে ওখান থেকে 2-3টা বের করতে পারবা। এরপরে দেখো 15 নাম্বার, প্রফিট সমান কি লিখছে সিএম মাইনাস এফসি। এই সূত্রটাও তুমি না শিখলেও চলবে। কিভাবে চলবে দেখো, সিএম থেকে ফিক্সড কস্ট বাদ দিলেই প্রফিট, সেটা তুমি এর আগেই শিখা হয়ে যাবে। এই যে ফরম্যাটে দেখো,
সিএম থেকে ফিক্সড কস্ট বাদ দিলে প্রফিট না, মানে নেট অপারেটিং ইনকাম মানে তো প্রফিট। এই যে কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস ফিক্সড এক্সপেন্স সমান নেট অপারেটিং ইনকাম, নেট অপারেটিং ইনকাম মানেই তো প্রফিট। বুঝতে পারছো বিষয়টা? তাহলে সিএম থেকে ফিক্সড কস্ট বাদ দিলে সেটাকে ইনকাম বা প্রফিট বলে। বুঝছো? জি স্যার। তাহলে এই চার্টটা, এই ফরম্যাটটা তুমি ভালোভাবে মনে রাখবা, কারণ এই ফরম্যাট থেকে তুমি অনেকগুলো সূত্র বের করতে পারবা। এরপর দেখো 16 নাম্বার সূত্রটা, এটাও তোমাকে মুখস্থ রাখার প্রয়োজন নাই, কারণ এটাও তুমি ওই ফরম্যাট থেকে বের করতে পারবা। ফিক্সড কস্ট কিভাবে বের করবো? সিএম থেকে প্রফিট বাদ দিয়ে দিলে ফিক্সড কস্ট, ঠিক না? কারণ সিএম থেকে ফিক্সড কস্ট বাদ দিলে যদি প্রফিট হয়, সিএম থেকে ফিক্সড কস্ট বাদ দিলে যদি প্রফিট হয়, তাহলে সিএম থেকে প্রফিট বাদ দিলে কি থাকবে? ফিক্সড কস্ট থাকবে, ঠিক কি না? জি স্যার। কারো প্রশ্ন আছে? জি স্যার। 1 থেকে 16 পর্যন্ত যে সূত্রগুলো দেখাইছি, এখানে কারো প্রশ্ন আছে কিনা? স্যার 7 নম্বরটা বলতে বলতো। হ্যাঁ হ্যাঁ। স্যার অ্যানুয়াল সেলস এর অপর দুইটা নামটা একটু আবার বলেন। অ্যানুয়াল সেলস কে অ্যাকচুয়াল সেলস বা টোটাল সেলস বলে। অ্যাকচুয়াল সেলস বা টোটাল সেলস। পিভি রেশিওটা আরেকবার বলেন। পিবি রেশিওর অপর নাম সিএম রেশিও। পিবির পূর্ণরূপ হচ্ছে প্রফিট ভলিউম। আচ্ছা আর কারো প্রশ্ন? অ্যানুয়াল সেলস কি বলছিলেন যে? স্যার অ্যানুয়াল অ্যানুয়াল সেলস সেলস, অ্যানুয়াল সেলস কে টোটাল সেলস বা অ্যাকচুয়াল সেলসও বলে। আর কারো প্রশ্ন? আগের পেজে কোনো সূত্রগুলো প্রশ্ন? কি শীটে আছে? শীটে সেগুলো অনেকগুলো। শীটে এর চেয়ে 3 গুণ আছে, ট্রিপল আছে, ঠিক জি আছে? স্যার, আমি এই জন্য বুঝতেছিলাম না। হ্যাঁ, আসলে আছে। তুমি শুধু এগুলা শিখবা, যেগুলো আমি এখানে দিয়েছি, যে 16টা। বাকিগুলো শিখে রাখবে না? শিখলে লস নাই, যদি পারো সবই শিখো, কিন্তু যদি তোমার মনে করো যে না আমার পক্ষে সব সম্ভব না, তাহলে তুমি শুধু এই 16টা শিখবা। পুরো চ্যাপ্টারে যেভাবে প্রশ্ন করো তুমি আনসার করতে পারবা। আর তুমি আনসার করতে পারবা কিনা সেটা কিভাবে বুঝবা, সেটা তুমি প্রিভিয়াস 10-15 বছরের অঙ্ক করবা, তাহলে বুঝবা যে এই 16টা দিয়ে সব করা যাচ্ছে কিনা। হ্যাঁ, কি বলছো আরেকটা? বিসি কে যদি সেলস দিয়ে ভাগ করি তাহলে বিসিআর পাবো না? অফ বিসি রেশিও, হ্যাঁ অবশ্যই পাবা, অবশ্যই পাবা। স্যার ওটা তো আরো ইজি, তাহলে এটা দরকার কি? পারবা, যে কোনো রেশিও বের করতে হলে সেলস দিয়ে ভাগ করে দিলে হয়ে যায়। এখানে তুমি দেখবা একই রিকোয়ারমেন্ট অনেকগুলো ফর্মুলা দিয়ে করা যাবে, বুঝছো? একই, যখন তোমার পুরো চ্যাপ্টার সম্পর্কে আইডিয়া চলে আসবে, ওভারঅল একটা ধারণা চলে আসবে, তখন তুমি মজা পাবা। কিরকম মজা পাবা? সেটা হচ্ছে একই রিকোয়ারমেন্ট দেখবা তুমি 3-4টার সূত্র দিয়ে করা যাচ্ছে, তোমার ইচ্ছা হবে তুমি যেটা দিয়ে করো। তবে সেটা বুঝতে হলে তোমাকে পুরো চ্যাপ্টার সম্পর্কে একটা টোটাল কনসেপ্ট আসতে হবে, ওভারঅল ধারণা আসতে হবে, তখন তুমি বুঝতে পারবা যে একই জিনিস অনেকগুলো ওয়েতে করা যাচ্ছে। ওকে, তাহলে আমরা নেক্সটে চলে যাই। ওকে, আমরা প্রবলেমে শুরু করি। দেখো আমরা সহজ থেকে কঠিনের দিকে যাব। প্রথমে প্রবলেম 8 দিয়ে শুরু করতেছি, যেটা আমাদের লেকচার শিটে আছে। প্রবলেম 8 দিয়ে, এটা একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, 2009 সালে আসছে অঙ্কটা। এই অঙ্কটা 2000 মেবি, আমি শিওর না, তবে 2009 আসছে মনে হচ্ছে। তো আমরা এই অঙ্ক দিয়ে শুরু করি, কেমন? দেখো প্রশ্নটা সবাই একটু পড়ো। আসিফের কোম্পানি ম্যানুফ্যাকচারস এন্ড সেলস এ সিঙ্গেল প্রোডাক্ট। এটা একটা 10 মার্কসের অঙ্ক। The company's sales and expenses for last quarter follows. কি কি ইনফরমেশন দিছে দেখো। সেলস টোটাল 9 লাখ টাকা, আর সেলস পার ইউনিট হচ্ছে 60 টাকা। সেলসের পার ইউনিট যেটা, সেটাকে বলা হয় সেলিং প্রাইস। আবার বলতেছি, সেলসের পার ইউনিট যেটা, সেটাকে বলা হয় সেলিং প্রাইস। তাহলে সেলিং প্রাইস হচ্ছে 60 টাকা। সেলিং প্রাইস কত? 60 টাকা। এরপর আসো, সেলস থেকে ভেরিয়েবল এক্সপেন্স বাদ দিছে। সেলস থেকে ভেরিয়েবল এক্সপেন্স বাদ দিলে আমরা জানি সেটাকে কন্ট্রিবিউশন মার্জিন বলে। কন্ট্রিবিউশন তো মার্জিন। ভেরিয়েবল এক্সপেন্সটা পার ইউনিটও দেওয়া আছে, সিএম পার ইউনিটও দেওয়া আছে। সিএম পার ইউনিট কত? সিএমপিইউ
36 টাকা। সিএমপিইউ কত? 36 টাকা। 36 পিইউ মানে হচ্ছে পার ইউনিট, পিইউ মানে হচ্ছে পার ইউনিট, হ্যাঁ। আর সিএম এর টোটাল হচ্ছে 5,40,000। আচ্ছা, এরপরে সিএম থেকে ফিক্সড কস্ট বাদ দিলে নেট অপারেটিং ইনকাম। তারা এই ইনফরমেশনটা আমাদেরকে দিছে। এখন এই ইনফরমেশনের উপর ভিত্তি করে আমাকে কি ক্যালকুলেশন করতে হবে। তো আমাদের এই সেশনটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে, আমরা পরের সেশনে শুরু হলে সাথে সাথে জয়েন করবা। তো রিকোয়ারমেন্ট গুলো দেখো, কি কি রিকোয়ারমেন্ট দিচ্ছে। এটা একটা 10 মার্কসের অঙ্ক, 6টা রিকোয়ারমেন্ট দিচ্ছে। প্রতিটা রিকোয়ারমেন্ট জেনারেলি 2 মার্কস করে থাকে। এক নম্বরে কি লিখছে দেখো, হোয়াট ইজ কোম্পানির সিএম রেশিও। কোম্পানির সিএম রেশিও কত, কেমন। 2 নম্বরে লিখছে হোয়াট ইজ কোয়ার্টারলি ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস এন্ড সেলস টাকা। কোয়ার্টারলি বলছে তুমি আবার কনফিউজড হবে না যে কোয়ার্টারলি বলার কারণে আবার এটাকে কোনো কোয়ার্টারলি কনভার্ট করতে হবে কিনা, ইয়ারলি থেকে কোয়ার্টারলি, না এরকম কিছু করতে হবে না। কেন করতে হবে না? কারণ এই যে অঙ্কের উপরেই দেখো এখানে লিখে আছে অঙ্কটাই হচ্ছে এক কোয়ার্টারের অঙ্ক, ঠিক আছে। অঙ্কটাই হচ্ছে পুরোটা কোয়ার্টারলি অঙ্ক, সেজন্য এটাকে তোমাকে আবার কোথাও ইয়ারলি বা অন্য কিছুতে কনভার্ট করতে হবে না, যেভাবে আছে ওভাবেই। তাই 2 নম্বর রিকোয়ারমেন্টে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটও বের করতে হবে, আবার টাকায় বের করতে হবে। এরপর 3 নম্বর রিকোয়ারমেন্ট বলছে কম্পিউট কোম্পানিজ মার্জিন অফ সেফটি ইন টাকা এন্ড ইন পার্সেন্টেজ টার্মস। তাহলে মার্জিন অফ সেফটি একবার টাকায় বের করতে হবে, যেটা আমাদের 7 নম্বর ফর্মুলা। আবার মার্জিন অফ সেফটি পার্সেন্টেজে বের করতে হবে। পার্সেন্টেজ মানে হচ্ছে রেশিও, পার্সেন্টেজ মানে কি রেশিও, ঠিক আছে, যেটা আমাদের 8 নম্বর ফর্মুলা, এমএস রেশিও যেটাকে আমরা বলি। আচ্ছা, এরপর আসো 4 নম্বর রিকোয়ারমেন্টে বলছে হাউ মেনি ইউনিটস উড হ্যাভ টু বি সোল্ড ইচ কোয়ার্টার টু আর্ন এ ফ্রি ট্যাক্স প্রফিট অফ টাকা 1,80,000। ঠিক আছে, 1,80,000 টাকা লাভ করতে চাইলে কত ইউনিট বিক্রি করতে হবে। তাহলে এটা কিসের সূত্র? টার্গেট সেলস। টার্গেট সেলস। তোমাকে ওকে স্যার, আর আমরা এর আগের বার যেরকম ইনফরমেশন দিছি ওই সবগুলো লিখে পাঠাতে হবে না নাম্বারে? রেজিস্ট্রেশন কোড আর ইয়ার পাঠাবো, অ্যাপ্লিকেশন নাম্বার আর কিছু না। তাহলে দেখো 4 নম্বরে যেটা লেখা আছে যে 1,80,000 টাকা লাভ করতে চাইলে কত ইউনিটস বিক্রি করতে হবে। হাউ মেনি ইউনিটস উড হ্যাভ টু বি সোল্ড, কত ইউনিট বিক্রি করতে হবে ইচ কোয়ার্টার, প্রতি কোয়ার্টারে, টু আর্ন এ ফ্রি ট্যাক্স প্রফিট অফ টাকা 1,80,000। 1,80,000 টাকা লাভ করতে চাইলে কত ইউনিট বিক্রি করতে হবে, এটাকে আমরা বলবো টার্গেট সেলস ইউনিটের সূত্র। টার্গেট সেলস ইউনিটের সূত্র মানে 4 নম্বর সূত্রটা। এরপর দেখো 5 নম্বরে বলছে কি ইফ কোম্পানি ক্যান সেল অনলি 15,000 ইউনিটস। আচ্ছা, এটা একটু ঝামেলা আছে, আমি আগে 4 পর্যন্ত তোমাদেরকে একটু দেখাই, তারপরে 5, 6 পরে দেখাচ্ছি। প্রথমে আসো 1 নাম্বার, হোয়াট ইজ কোম্পানির সিএম রেশিও। বলো সিএম রেশিও সূত্র কি? কেউ একজন বলো। সেলস ডিভাইডেড বাই সিএম ডিভাইডেড বাই into 100 সিএম ডিভাইডেড বাই সেলস ইনটু 100, ঠিক কি না? সিএম রেশিও সূত্র কি? সিএম ডিভাইডেড বাই সেলস ইনটু 100। এবার আসো আমাদের প্রশ্নে সিএম কত দেওয়া আছে? 5,40,000। আর সেলস কত দেওয়া আছে? 9 লাখ। তাহলে 5,40,000 কে 9 লাখ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে आंसर চলে আসবে কিনা? জি স্যার। তাহলে আমরা आंसरটা একটু দেখি। 1 নাম্বার রিকোয়ারমেন্টের দেখো, সিএম রেশিও সমান সিএম বাই সেলস ইনটু 100। তাহলে সিএম প্রশ্নে দেওয়া ছিল 5,40,000, সেলস দেওয়া ছিল 9 লাখ ইনটু 100। তাহলে 5,40,000 কে 9 লাখ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে 60%। 1 নাম্বার রিকোয়ারমেন্টটা সবাই বুঝছো কিনা? সূত্র মুখস্থ থাকলে অঙ্কগুলো একদম ইজি। সূত্র মুখস্থ থাকলে অঙ্কগুলো একদম ইজি। কেন ইজি? সিএম দেওয়া না থাকতো তাহলে সেলস থেকে ভেরিয়েবল কস্ট বিয়োগ করে বের করতাম। ইয়েস, তখন সেলস আর বিসির মান দেয়া থাকতো, সেলস থেকে বিসি বাদ দিলে সিএম চলে আসতো, কেমন? এখন তো সিএম প্রশ্ন দেয়া ছিল। আচ্ছা, তাহলে 1 নাম্বার রিকোয়ারমেন্ট শেষ, 2 মার্কস পেয়ে যাবে। জাস্ট এই 2-3 লাইন লিখলে 2 মার্কস পাবে। আচ্ছা, কার হেডফোন নাকের পাশে, নাক থেকে একটু দূরে রাখো, শুধু নিঃশ্বাসের এ আসতেছে, ঠিক আছে, সাউন্ড আসতেছে। আচ্ছা, এরপর আসো 2 নাম্বার রিকোয়ারমেন্ট। আমাদের 2 নাম্বার রিকোয়ারমেন্ট কি বলছে? হোয়াট ইজ কোয়ার্টারলি ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস সোল্ড এন্ড সেলস টাকা। অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটসে কত, ব্রেক ইভেন পয়েন্ট টাকায় কত। এখন আমাকে বলো ব্রেক ইভেন পয়েন্টের ইউনিটস এর সূত্র একটু আগে দেখাইছিলাম, সূত্রটা কি? 1 নাম্বার সূত্রটা শীটটা এজন্যই বলছি যে শীট প্রিন্ট করে রাখবা। শীট প্রিন্ট করে থাকলে তোমার সামনে ফর্মুলাটা শীটের মধ্যে দেওয়া আছে, ওখান থেকে দেখে দেখেও বলতে পারতা, ঠিক আছে।
তাহলে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটের সূত্র হচ্ছে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সিএমপিইউ। তো আমাদের প্রশ্নে ফিক্সড কস্ট কত দেওয়া আছে? 4,32,000। আর সিএমপিইউ মানে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট কত? 36 টাকা। কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট এই যে দেখো 5,40,000 হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিনের টোটাল, আর 36 টাকাটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিনের পার ইউনিট, দ্যাট মিন্স সিএমপিইউ। তাহলে 4,32,000 কে 36 টাকা দিয়ে ভাগ করলে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট পাওয়া যাবে, ঠিক কিনা? 12,000 ইউনিট। আচ্ছা আমি দেখাবো একটু পরে। আবার ব্রেক ইভেন পয়েন্ট টাকায়ও বের করতে বলছে, একই রিকোয়ারমেন্টের মধ্যে দুইটা চাইছে, একবার ইউনিটে চাইছে আর একবার টাকা চাইছে। তো ব্রেক ইভেন পয়েন্ট টাকা সূত্র কি? FC divided by CM ratio. FC divided by CM ratio, ওটা দিয়েও করা যাবে, অথবা ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটকে সেলস প্রাইস দিয়ে গুণ করে দিলেও হবে, ঠিক কিনা? তো ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট 12,000 আসছে না, 12,000 কে সেলস প্রাইস দিয়ে গুণ করলে হবে। এই যে সেলস প্রাইস কত দেওয়া আছে? 60 টাকা। সেলস প্রাইস কত দেওয়া আছে প্রশ্নে? 60 টাকা। তাহলে আমরা একটু সলিউশনটা দেখি, দেখো দেওয়া আছে কিনা। ইউনিটস এর সূত্র হচ্ছে এফসি বাই সিএমপিইউ, আর টাকা সূত্র হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটস কে সেলস প্রাইস দিয়ে গুণ। এখন কেউ চাইলে টাকা সূত্র ওটাও ইউজ করতে পারো, এফসি বাই সিএম রেশিও, আনসার একই আসবে 7,20,000। সবাই বুঝছো? জি স্যার। কারো প্রশ্ন আছে 2 নাম্বার রিকোয়ারমেন্ট নিয়ে? নো স্যার। ওকে, তাহলে 3 নাম্বার রিকোয়ারমেন্ট আসো। কম্পিউট কোম্পানিজ মার্জিন অফ সেফটি ইন টাকা। মার্জিন অফ সেফটি সূত্র কি? 7 নাম্বার সূত্রটা, মার্জিন অফ সেফটি annual sales Annual sales annual sales minus BEP data. sales. ওকে, আচ্ছা অ্যানুয়াল সেলস মানে আমাদের প্রশ্নে যে সেলসটা আছে যেটাকে আমরা অ্যাকচুয়াল সেলস বলি, প্রশ্নে যে সেলসটা আছে সেটা 9 লাখ টাকা, কেমন? আর আমাদের ব্রেক ইভেন সেলস কত আসছে 2 নাম্বার রিকোয়ারমেন্টে? 7,20,000 টাকা। 2 নাম্বার রিকোয়ারমেন্টে আমরা ব্রেক ইভেন পয়েন্ট পাইছিলাম না 7,20,000, এই যে। তাহলে 9 লাখ টাকা থেকে 7,20,000 টাকা বাদ দিলে মার্জিন অফ সেফটি চলে আসবে, ঠিক কিনা? 1,80,000। একটু পরে দেখাচ্ছি। তো মার্জিন অফ সেফটির এখানে আরো একটা রিকোয়ারমেন্ট বলছে, 3 নাম্বারের মধ্যে দুটো রিকোয়ারমেন্ট কি বলছে দেখো, এন্ড ইন পার্সেন্টেজ টার্ম। পার্সেন্টেজও দেখাতে বলছে। পার্সেন্টেজ মানে কি? রেশিও। পার্সেন্টেজ মানে কি? রেশিও। তাহলে এমএস রেশিও সূত্র কি? ratio 100 minus margin MS by sales into 100, ঠিক কি না? into 100. MS by sales into 100। তো MS এর আমরা কোনো কিছু রেশিও বের করার সময় ইয়েস, সেলস দিয়ে ভাগ করে দিবা। যে কোনো রেশিও বের করতে বললে সেটাকে সেলস দিয়ে কি করে দিবা? ভাগ করে 100 দিয়ে গুণ। হ্যাঁ, রেশিও মানে পার্সেন্ট, পার্সেন্ট আসতে হলে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে MS রেশিও সূত্র হচ্ছে MS by sales into 100। তো MS এর মান তো 1,80,000 আমরা এর আগে পেয়ে যাব, আর সেলস প্রশ্নে দেওয়া আছে 9 লাখ, 100 দিয়ে গুণ করলে হয়ে যাবে। দেখি এখন সলিউশনটা। এই যে সলিউশনটা দেখো, এমএস এর সূত্র হচ্ছে অ্যাকচুয়াল সেলস মাইনাস বিইপি সেলস। 9 লাখ থেকে 7,20,000 বাদ দিছে 1,80,000, আর এমএস রেশিও হচ্ছে এমএস বাই সেলস ইনটু 100, 20%। রেশিও বললে সেটা পার্সেন্টে লিখতে হয়। কারো প্রশ্ন আছে এই 3টে রিকোয়ারমেন্টে? না স্যার। কারো কেউ কোথাও না বুঝলে বলবা, জাস্ট সূত্রগুলো মুখস্থ করতে হবে। রেশিও বের করতে হলে সবকিছুটার অ্যামাউন্ট দিয়ে সেলস ভাগ না? সব ক্ষেত্রে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে যে কোনো রেশিও বের করতে, কারণ সবকিছুই সেলস কে বেস করেই হয়, ঠিক আছে? যেমন বিসি রেশিও বললে বিসি বাই সেলস, সিএম রেশিও বললে সিএম বাই সেলস, তারপরে এমএস রেশিও বললে এমএস বাই সেলস, ম্যাক্সিমাম, কেমন? ম্যাক্সিমামই যে কোনো রেশিও বের করতে বললে সেটাকে সেলস দিয়ে ভাগ করে দিবা। আচ্ছা, এরপরে আসো আমাদের 4 নাম্বার রিকোয়ারমেন্টে যাই। প্রশ্নে দেখো 4 নাম্বার রিকোয়ারমেন্ট কি বলছে। How many units would have to be sold each quarter to earn a pre-tax profit of টাকা 1,80,000? 1,80,000 টাকা লাভ করতে চাইলে কত ইউনিট বিক্রি করতে হবে? তাহলে এটাকে বলা হবে কি? টার্গেট সেলস। যখন কোনো রিকোয়ারমেন্টে প্রফিটের টার্গেট দিয়ে দিবে তখন সেটাকে বলা হয় টার্গেট সেলস। তো টার্গেট সেলস ইউনিটের সূত্র ইউজ করবো নাকি টাকার সূত্র ইউজ করবো? ইউনিটের সূত্র, কেননা তোমাকে বলছে হাউ মেনি ইউনিটস, কত ইউনিটস, তাহলে টার্গেট সেলস ইউনিটস। বলো টার্গেট সেলস ইউনিটস এর সূত্র কি?
FC plus target target profit divided by CMPU. গুড, FC এফসি প্লাস টার্গেট প্রফিট বাই সিএমপিইউ। তো দেখো এফসি কত আছে আমাদের প্রশ্নে, 4,32,000। এরপরে টার্গেট প্রফিট কত দিছে, 1,80,000। টার্গেট প্রফিটটা রিকোয়ারমেন্টে বলে দিবে, কেমন? আর সিএমপিইউ কত আমাদের 36 টাকা। 36 তাহলে 4,32,000 এর সাথে 1,80,000 টাকা যোগ করে 36 টাকা দিয়ে ভাগ করে দিব। দেখো 17,000 ইউনিটস। 17,000, এই যে 17,000 ইউনিটস 4 নম্বর রিকোয়ারমেন্ট। এফসি প্লাস টার্গেট প্রফিট বাই সিএমপিইউ। এই এখানে এ প্লাস হবে, কেমন? 4,32,000 এর পরে কি হবে এটা? একটু কারেকশন করে দিই। দেখা যাচ্ছে না যে? না, দেখা যাচ্ছে না। আমি ইয়া করছি, ধৈর্য ধরো, এখানে একটা কারেকশন আছে। এই যে 4,32,000 এফসি প্লাস টার্গেট প্রফিট না, নিচে মান লেখার সময় প্লাসের জায়গায় ভাগ করে গেছে, ভাগটা আমি প্লাস করে দিচ্ছি। ওকে, দেখো এফসি প্লাস টার্গেট প্রফিট বাই সিএমপিইউ। এফসি হচ্ছে 4,32,000, টার্গেট দিছে 1,80,000, আর প্রশ্নে সিএমপিইউ দেওয়া ছিল 36 টাকা। তাহলে 17,000 ইউনিট। হ্যাঁ, আবার বলো। এটা তোমার কথা কিছুই আসে না, তোমার কথা আসতেছে না, বুঝছো? তুমি ওই চ্যাটে প্রশ্নটা চ্যাটে পাঠাও, চ্যাটে। তোমার প্রশ্ন আসতেছে না, কেটে কেটে আসতেছে। আচ্ছা, অন্যরা সবাই বুঝছো 4 নম্বর রিকোয়ারমেন্টটা? জি স্যার। ওকে, তাহলে আমরা 5 নম্বর রিকোয়ারমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, একটু ঝামেলা আছে। 5 নম্বরটা দেখো। তার প্রশ্নটা বুঝিয়ে দিয়েন। কোনটা? স্যার 5 নম্বর প্রশ্নটা। হ্যাঁ, বুঝে দিচ্ছি তো আগে। দেখো 5 নম্বর রিকোয়ারমেন্ট, এখানে লিখছে কি, ইফ কোম্পানি ক্যান সেল অনলি 15,000 ইউনিটস, কোম্পানি যদি 15,000 ইউনিট সেল করে, বাট ওয়ান্টেড টু আর্ন এ ফ্রি ট্যাক্স প্রফিট অফ টাকা 1,80,000, কিন্তু লাভ করবে 1,80,000, দেন হোয়াট উড বি দ্য সেলিং প্রাইস পার ইউনিট, তাহলে প্রতি ইউনিটের সেলস প্রাইস কত নির্ধারণ করবে? জিনিসটা কি, তোমাকে বলছে কোম্পানি 15,000 ইউনিট বিক্রি করবে, লাভ করবে 1,80,000 টাকা, তাহলে এই 15,000 এর পার ইউনিট প্রাইস কত ধরবে, সেলিং প্রাইস কত ধরবে, ঠিক আছে? অর্থাৎ কত টাকা করে বিক্রি করলে তোমার 1,80,000 টাকা লাভ হবে। তাহলে সেলস প্রাইস বের করতে বলছে। কি বের করতে বলছে? সেলস প্রাইস। অনেকে ভুলে এটা টার্গেট সেলস মনে করে অঙ্ক করে ফেলে। এটা তো টার্গেট সেলস না, এখানে তো তোমাকে সেলস দিয়েও দিছে 15,000 ইউনিট, আবার লাভ করবে কত, 1,80,000, তোমাকে বলছে সেলস প্রাইস কত। তো সেলস প্রাইস বের করার জন্য আমি তোমাদের কোনো ফর্মুলা কিন্তু দিই নাই, ঠিক আছে? মনে রাখবা, সেলস প্রাইস সবসময় ইকুয়েশন মেথডে বের করতে হয়। সেলস প্রাইসটা সবসময় কোন মেথডে বের করতে হবে? ইকুয়েশন মেথডে, ঠিক আছে? ইকুয়েশন মেথডের সূত্র কয়টা? একটা। অনলি একটা। সূত্রটা কি? Sales is equal to BC plus FC plus cost plus প্রফিট। variable গুড। cost সেলস সমান BC প্লাস FC প্লাস প্রফিট, ঠিক না? profit. সেলস সমান, এই যে এটাই তো ছিল, সেলস সমান ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট প্লাস প্রফিট। এই সূত্র দিয়ে আমরা সেলস প্রাইসটা বের করতে পারবো। কিভাবে পারবো দেখো, আগে একটু মনোযোগ দিয়ে শোনো, তারপর সলিউশন দেখাবো। ইকুয়েশন মেথডে যে কোনো কিছু করতে হলে তাকে আগে x ধরতে হয়, যেটা নির্ণয় করতে বলবে তাকে x ধরতে হবে, ঠিক আছে? কেননা এটা অজ্ঞাত রাশি। আমাদেরকে এখানে সেলস প্রাইস বের করতে বলছে, তো আমরা প্রথমে শুরুতে সেলস প্রাইসকে আমরা x ধরবো। সেলস প্রাইসকে আমরা কি ধরবো? x ধরবো, ঠিক আছে? x ধরার পর এরপর আমরা এই সূত্রটা লিখে দিব যে উই নো সেলস সমান ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট প্লাস প্রফিট। সূত্রটা লেখার পর আমরা সূত্রের নিচে মানগুলা বসাবো। তো মানগুলা কিভাবে বসাবো দেখো, প্রশ্নের রিকোয়ারমেন্টে কিন্তু বলে দিছে যে সেলস করবে কত ইউনিট, 15,000 ইউনিট, বলছিল কিনা?
দিছে বলছিল আচ্ছা 15,000 ইউনিট, আর আমরা প্রতি ইউনিট সেলিং প্রাইস কত ধরে নিছি x টাকা। কত টাকা? x টাকা, X যেহেতু টাকা। ওটাই আমাদেরকে মান বের করতে হবে। তাহলে 15,000 কে x টাকা দিয়ে গুণ করলে টোটাল সেলস এর অ্যামাউন্ট কত হবে? 15,000 x। 15,000 আচ্ছা, এরপর আসো ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট সব সময় কার উপর নির্ভর করে? সেলস এর উপর নির্ভর করে। মনে রাখবা, ভেরিয়েবল কস্ট অলওয়েজ কার উপর নির্ভরশীল? সেলস ইউনিটের উপর নির্ভরশীল। কেমন? সেলস ইউনিট বেশি হলে ভেরিয়েবল কস্ট বেশি হবে, সেলস ইউনিট কম হলে ভেরিয়েবল কস্ট কম হবে। এজন্য এটাকে ভেরিয়েবল বলে, মানে পরিবর্তনশীল বলে। এখন আসো, সেলস করি আমরা কত ইউনিট? 15,000 ইউনিট। আর ভেরিয়েবল কস্ট প্রতি ইউনিট কত টাকা সেটা প্রশ্নে দেওয়া আছে। ভেরিয়েবল কস্ট প্রতি ইউনিট কত টাকা সেটা প্রশ্নে দেওয়া আছে। প্রশ্নে কোথায় দেওয়া আছে আমি দেখাই। 24 টাকা। 24 টাকা। এই যে দেখো 24 টাকা দেওয়া আছে। দেখছো ভেরিয়েবল এক্সপেন্স পার ইউনিট বরাবর 24 টাকা দেওয়া আছে কিনা? আছে। দেওয়া আছে। তাহলে আমরা 15,000 ইউনিটকে 24 টাকা দিয়ে গুণ করলে ভেরিয়েবল কস্টের ফিগারটাও কি পেয়ে যাব, ঠিক কিনা? আচ্ছা, পেয়ে গেলে এরপর আমরা ফিক্সড কস্ট লিখবো। ফিক্সড কস্ট প্রশ্নে দেওয়া আছে 4,32,000। দেওয়া আছে কিনা? জি স্যার। দেওয়া দেওয়া আছে। আছে 4,32,000 হ্যাঁ, এরপরে প্রফিট যোগ করে দিব। প্রফিট কত সেটা রিকোয়ারমেন্টে বলে দিছে। কত টাকা প্রফিট করতে চায় তারা? 1,80,000। তাহলে আমরা যখন মান সবগুলো যখন দেখে দেখে বসাই দিব, তখন অটোমেটিক এক্স এর মানটা বের হয়ে যাবে। আর এক্স এর মানটা বের হয়ে গেলে আনসার চলে আসছে, কেননা এক্স কে আমরা সেলিং প্রাইস ধরে নিয়েছিলাম। ঠিক আছে, তো এখন সলিউশনটা একটু দেখো, যার যেখানে প্রশ্ন থাকবে আবার প্রশ্ন করবো। এই যে দেখো সলিউশনটা সবাই। বিসি সব সময় সেলস ইউনিটের উপর ডিপেন্ড করে। ভেরিয়েবল কস্ট অলওয়েজ সেলস ইউনিটের উপর ডিপেন্ড করে। এইজন্য ভেরিয়েবল কস্ট বের করার সময় সেলস ইউনিটের সাথে গুণ হয়েছে 15,000 ইনটু 24 টাকা। আর সেলস এর নিচে এটা 15,000 এক্স লিখছে, আবার ক্রস চিহ্ন মনে করিও না, কেমন? এটা 15,000 এক্স। ভেরিয়েবল কস্টটা সবসময় আমরা পার ইউনিটের গুণ দেব সবসময়। অফকোর্স তুমি টোটাল করতে হলে সবসময় রেট দিয়ে গুণ করতে হয় না, ইউনিটকে সবসময় কি দিয়ে গুণ করতে হয়? রেট। স্যার টাকাটা তাহলে ধরবো না। দেওয়া আছে, হ্যাঁ ভেরিয়েবল কস্ট দেওয়া আছে ওদিকে পার ইউনিট। দেওয়া আছে তো, এই যে দেখো দেখাচ্ছি। 24 টাকাও পার ইউনিটটা দেওয়া আছে, 15,000 ইউনিটটাও দেওয়া আছে, লাভ 1,80,000ও দেওয়া আছে, ফিক্সড 4,32,000 দেওয়া আছে। আগে আমি দেখাই কোনটা কোথায় দেওয়া আছে। কোশ্চেনে আছে স্যার। হ্যাঁ, এই যে দেখো ভেরিয়েবল কস্ট পার ইউনিট 24 টাকা, দেখছো? হ্যাঁ স্যার, এখানে আচ্ছা, এক মিনিট ধৈর্য ধরো। ভেরিয়েবল কস্ট পার ইউনিট 24 টাকা একটা পাইছো। এরপরে দেখো রিকোয়ারমেন্ট, 5 নাম্বার রিকোয়ারমেন্টে দেখো সেলস কত ইউনিট করবে বলছে? 15,000 ইউনিট করবে বলছে কিনা? আচ্ছা, এরপরে লাভ করবে কত টাকা? 1,80,000। প্রফিট 1,80,000 লেখা আছে কিনা? আছে। আর ফিক্সড কস্ট আমাদের প্রশ্নে তো 4,32,000, এটা সবার জন্য কি থাকবে? ফিক্সড থাকবে। এবার প্রশ্ন স্যার 3,60,000টা কেন আসলো না ওইটা একটু, যে ভিসিতে যে 3 লাখ ওইটা না দিয়ে 24টা কেন আসলো? হ্যাঁ, আচ্ছা 3,60,000 কেন আসলো না? এক মিনিট দেখো, আমাদেরকে 5 নাম্বার রিকোয়ারমেন্টে, এক মিনিট, 5 নাম্বার রিকোয়ারমেন্টে আমাদেরকে লাভ বলছে কত? 1,80,000। ঠিক আছে, তাহলে 1,80,000 এর জন্য আমার ভেরিয়েবল কস্ট লাগবে। কিন্তু প্রশ্নে যে 3,60,000 দেওয়া ছিল, তখন কি লাভ 1,80,000 ছিল? তখন লাভ কত ছিল? 1,08,000। তখন লাভ কত ছিল? এই যে নিচে নেট অপারেটিং ইনকাম 1,08,000। 1,08,000 এর জন্য না ভেরিয়েবল কস্ট 3,60,000 ছিল, কিন্তু আমার 1,80,000 জন্য তো আর 3,60,000 থাকবে না। তখন ভেরিয়েবল কস্টটা কি হবে? ওইভাবে বের করতে হবে, রেট দিয়ে গুণ করে বের করতে হবে। স্যার এখনো তো 3,60,000। এখনো 3,60,000 হইছে? স্যার তাহলে সেলস এর মানটা মিলছিল প্রশ্নে যে ফিগারটা দেওয়া ছিল। 6,15,90 ভাইয়া, 60 দিয়ে 9 লাখকে ভাগ করলে 15,000 আসে। তাই হোক, মিলুক, সমস্যা নাই তো। ঠিক আছে, তুমি সবসময় এইভাবে করবা যে ভেরিয়েবল কস্ট অলওয়েজ সেলস ইউনিটের উপর ডিপেন্ড করে। তাহলে সেলস প্রাইস কত আসছে? 64 টাকা 80 পয়সা। বুঝছো কিনা সবাই? স্যার এটা কেমন আসছে এটা একটু বুঝিয়ে দিন স্যার, এটা একটু বলুন। কোন জায়গায়? 64 টাকা 80 পয়সা। আহা, এটাও বলে বুঝো না। তুমি 15,000 কে 24 দিয়ে গুণ করলে কত হয়? 3,60,000। 3,60,000। 3,60,000 এর সাথে 4,32,000 যোগ করলে কত হয়?
স্যার তিনোটা 4,92,000। হ্যাঁ 7,92,000, 7,92,000 সাথে 1,80,000 যোগ করলে 9,72,000 9,72,000। 9,72,000। আচ্ছা তাহলে এই যে 15,000 এক্স, 15,000 এর সাথে এক্স গুণ সম্পর্ক, 15,000টা সমানের এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 15,000 দিয়ে ভাগ করে দাও, তাহলে 64.88 হ্যাঁ ছোট ছোট কাট। এই বুঝছো কিনা যে প্রশ্ন করছো? স্যার হ্যাঁ স্যার Okay. আচ্ছা তো এখন এখানে যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একজনে বলছে ভিডিও দেওয়ার জন্য। হ্যাঁ ভিডিও তো সবসময় দিব, সমস্যা নেই। আরিফুর রহমান স্যার 16টা ফর্মুলা একটু গুগল ক্লাসরুমে দিয়ে না, মানে এখন শুধু মানে সুবিধা খুঁজতেছে। হ্যাঁ দিব তো এগুলা তো শিটে আছে, শুধু একটু দাগ দিয়ে নিবে। আমার ভিডিও তো আমি ইউটিউবে আপলোড দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা একটু আসি এই রিকোয়ারমেন্ট, এই যে 5 নাম্বার রিকোয়ারমেন্টে কিন্তু তোমার কারেক্ট হচ্ছে কিনা তুমি বুঝবা কিভাবে যে আমার এই, আমাকে তো বলছিল যে 15,000 ইউনিট বিক্রি করে 1,80,000 টাকা তারা লাভ করবে, ঠিক কিনা? 15,000 ইউনিট বিক্রি করে তারা লাভ করবে কত? 1,80,000। তাহলে বলছে যে সেলস প্রাইস কত হবে। এখন যে সেলস প্রাইস আমরা 64 টাকা 80 পয়সা পাইছি, আসলেই কি 64 টাকা 80 পয়সা করে 15,000 ইউনিটকে বিক্রি করলে 1,80,000 লাভ হচ্ছে কিনা সেটা তুমি ভেরিফাইড করে দেখতে পারো, ভেরিফিকেশন করে দেখতে পারো। মাঝে মধ্যে এই রিকোয়ারমেন্টটা এভাবে আসে যে আপনি সেলস করবেন 15,000 ইউনিট, লাভ করবেন 1,80,000, তাহলে সেলস প্রাইস কত হবে, এবং সেই অনুযায়ী আপনি ভেরিফিকেশন করে দেখান আসলে কি এই প্রাইস দিয়ে 1,80,000 টাকা লাভ হচ্ছে কিনা। হ্যাঁ যদি এই 64 টাকা 80 পয়সা দিয়ে 15,000 ইউনিটকে বিক্রি করলে 1,80,000 টাকা যদি লাভ হয়, তাহলে আমি বুঝবো যে না আমার রিকোয়ারমেন্টটা কি আছে, কারেক্ট আছে, আনসারটা কারেক্ট হচ্ছে, ঠিক আছে? তো আমি এটা মাঝে মধ্যে ওভাবে রিকোয়ারমেন্টটা আসে, তো আমি এটা একটু তোমাদেরকে দেখাই দিই। এটা আমার এখানে রেডি করা নাই, আমি এটা টাইপ করে দেখাচ্ছি। এটা খুবই ইম্পর্টেন্ট যেটা এখন দেখাবো। তাহলে আমাকে এখন ভেরিফাই করে দেখাতে হবে যে আসলে 15,000 ইউনিটকে ওভাবে বিক্রি করলে আসলে লাভ হচ্ছে। তাহলে আমরা এই কথা বলবো না, আমরা ভেরিফাই করবো কি যে 1,80,000 টাকা লাভ হচ্ছে কিনা। কেমন? লাভ বের করব। ফন্ট গুলো দেখা যাচ্ছে? সেলস প্রশ্নে বলে দিছিল সেলস করবে কত ইউনিট? 15,000 ইউনিট। আর আমরা সেলস প্রাইস কত পাইছি? 64 টাকা 80 পয়সা না? জি 64.8 পাইছি। তাহলে দেখো তো 15,000 কে 64.8 দিয়ে গুণ করলে কত হয়? 9,72,000 ওকে, এরপরে সেলস থেকে কি বিয়োগ করতে হয় বলো তো? ভেরিয়েবল কস্ট বলছিলাম সবসময় কার উপর নির্ভরশীল? সেলস ইউনিটের উপর। আচ্ছা তাহলে সেলস ইউনিট হচ্ছে 15,000 আর ভেরিয়েবল কস্ট প্রতি ইউনিট কত আমাদের প্রশ্নে দেওয়া ছিল? 24 টাকা না? 64 টাকা। 64 টাকা কে বলছেন? 24 টাকা। 3,20,000 টাকা। তাহলে 3,60,000। 6,12,000। তাহলে সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে সেটাকে কি বলে? টিএম, কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন কত আসে? 6,12,000। আচ্ছা এরপর কন্ট্রিবিউশন মার্জিন থেকে কি বাদ দিতে হয়? ফিক্সড কস্ট তো সবার জন্য কি থাকে? ফিক্সড। তাহলে প্রশ্নে ফিক্সড কস্ট কত দেওয়া ছিল? 4,32,000। তাহলে ফিক্সড কস্ট বাদ দিলে প্রফিট কত আসবে? 1,80,000। তাহলে মিলছে কিনা? 1,80,000। ওরা কিন্তু রিকোয়ারমেন্টে বলছিল 1,80,000 টাকায় কি করতে চায়? লাভ করতে চায়। তাহলে মিলছে যে আসলেই 64 টাকা 80 পয়সা করে 15,000 ইউনিট বিক্রি করলে 1,80,000 টাকা কি হবে? লাভ হবে।
প্রফিট হবে, বলা হচ্ছে ভেরিফাইড। ঠিক আছে, বুঝছো সবাই? স্যার ভেরিফাই করে দেখাতে হবে? এটা রিকোয়ারমেন্টে বললে দেখাবা। ঠিক আছে, এই অঙ্ক তো বলে নাই, কিন্তু ফাইনাল পরীক্ষা এরকম আসছিল যে ভেরিফিকেশন করে দেখাও। ঠিক আছে, বললে তখন এই বাড়তি কাজটুকু করতে হবে। ওকে, জি স্যার। ওকে স্যার। আচ্ছা, তাহলে আমরা আমাদের আরো একটা রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্ট 6 তে চলে যাই। দেখো 6 নাম্বার রিকোয়ারমেন্টটা কি লিখছে দেখো, if sales increase by টাকা 1 লাখ per quarter, সেলস যদি 1 লাখ টাকা বৃদ্ধি পায় and there is no change in fixed expense, ধরে নাও যে ফিক্সড এক্সপেন্সের কোনো চেঞ্জ হবে না, শুধু সেলস বাড়বে, by how much would you expect net operating income to increase, তাহলে নেট ইনকাম কত বাড়বে? তোমাকে বলছে যে সেলস যদি 1 লাখ টাকা বাড়ে তাহলে নেট ইনকাম কত বাড়বে, নেট ইনকাম বের করতে বলছে। কেমন? এই বিষয়ে ভেরিয়েবল কস্ট বাড়বে না স্যার? হ্যাঁ, কি বলছো? এই বিষয়ে ভেরিয়েবল কস্ট হ্যাঁ, এখানে দেখো খরচ হচ্ছে, এখানে আমাদের অঙ্কে দুইটা খরচ আছে। কেমন? একটা ভেরিয়েবল কস্ট আর একটা ফিক্সড কস্ট। তো ওরা ফিক্সড কস্টের বিষয়টা ক্লিয়ার করে দিয়েছে, বলছে যে ফিক্সড কস্ট কোনো চেঞ্জ হবে না, 4,32,000 আছে, 4,32,000 এমনি চেঞ্জ হবে না। হ্যাঁ, না যদি বলে যে ফিক্সড কস্ট বাড়াও তখন তো বাড়াইতে হবে। ঠিক আছে, ওরা যখন না বলবে সেলসটা বাড়ছে না। হ্যাঁ, আচ্ছা, ফিক্সড কস্ট বলছে যা ছিল তাই, কিন্তু ভেরিয়েবল কস্ট নিয়ে কিছু বলে নাই। এখন আমাকে বলো তো ভেরিয়েবল কস্ট চেঞ্জ হবে নাকি হবে না? চেঞ্জ হবে, অবশ্যই চেঞ্জ হবে, অবশ্যই চেঞ্জ হবে। সাথে সাথে সেলসের সাথে সাথে ভেরিয়েবল কস্ট, এক মিনিট, ভেরিয়েবল কস্ট অলওয়েজ সেলস এর উপর নির্ভরশীল। কেমন? সেলস বাড়লে ভেরিয়েবল কস্ট বাড়ে, সেলস কমলে ভেরিয়েবল কস্ট কমে। এখন কথা হচ্ছে সেলস না 1 লাখ বাড়াইতে বলছে, তো সেলস আগে 9 লাখ ছিল, এখন 1 লাখ বাড়াইলে 10 লাখ হবে, ভালো কথা। কিন্তু ভেরিয়েবল কস্ট আগে 3,60,000 ছিল, কিন্তু এখন কত হবে সেটা আমি কিভাবে বুঝবো যে আসলে কত বাড়বে? যখন ক্লিয়ারলি কতটুকু বাড়বে ভেরিয়েবল কস্ট এটা যদি বলা না থাকে, ঐকিক নিয়মে বের করতে হবে। ঐকিক নিয়মে কিভাবে? যে আগে যখন 9 লাখ টাকা সেলস ছিল তখন ভেরিয়েবল কস্ট ছিল 3,60,000 টাকা। তো 9 লাখের জন্য 3,60,000 হলে 10 লাখের জন্য কত? এখন সেলস 10 লাখ না, 1 লাখ পারলে কত হবে? নিউ স্যার এখানে 1 লাখ লিখতে বলে। বলে 1 লাখ কেন লিখছে? 1 লাখ তো ঠিকই লিখছে, আগে 9 লাখ ছিল, এখন 1 লাখ আগে 9 লাখ আছে না? 10 লাখ। আচ্ছা 1 লাখ বাড়াইছে। ইয়েস ভেরিয়েবল কস্ট বাড়ানোটা বুঝছো কিনা? কিভাবে বের করতে হয়? বুঝছি স্যার। 9 লাখের জন্য 3,60,000 হইলে 10 লাখের জন্য কত? আচ্ছা আমি এটা দেখাবো একটু পরে। তাহলে ভেরিয়েবল কস্ট চলে আসবে। তো সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে সিএম, আর সিএম থেকে ফিক্সড কস্ট বাদ দিলে নেট ইনকাম। তাহলে আমরা বুঝতে পারবো নেট ইনকামটা কি আসলে বাড়ছে নাকি কমছে। কেমন? আচ্ছা, একটা সলিউশনে যাই। তো আমি এখন যেটা ডিসকাস করছি সেটা হচ্ছে ব্রড। ডিটেইলস করতে গেলে এভাবে করতে হবে, সেলস চেঞ্জ করতে হবে, ভেরিয়েবল কস্ট চেঞ্জ করতে হবে, পুরো স্টেটমেন্টটা করতে হবে। কিন্তু এটার আরেকটা শর্টকাট ওয়ে আছে। এই 6 নাম্বার রিকোয়ারমেন্টের একটা শর্টকাট ফর্মুলা আছে। যখন তোমাকে ইনক্রিজড ইনকাম বের করতে বলবে তখন একটা শর্টকাট সূত্র আছে। শর্টকাট সূত্রটা হচ্ছে জাস্ট ইনক্রিজ সেলকে সিএম রেশিও দিয়ে গুণ করলে আনসার চলে আসবে। ইনক্রিজ সেলস কে সিএম রেশিও দিয়ে বলতেছি, যখন প্রফিট কতটুকু বাড়ছে এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট বলা থাকবে তখন জাস্ট এই সূত্র দিলেও হবে, ইনক্রিজ সেলস ইনটু সিএম রেশিও। তো ইনক্রিজ সেলস বলতে এখানে সেলস বাড়ছে কত টাকা বলছে? 1 লাখ টাকা। কত টাকা? 1 লাখ। আর সিএম রেশিও আমরা 1 নাম্বার রিকোয়ারমেন্টে আনসারে পাইছিলাম না 60% মনে হয়, ঠিক না? 60%। তাহলে 1 লাখের 60% কত হয়? 60,000। 60,000। ওটাই আনসার। দেখো আমি একটু দেখি আসলে ওটাই কিনা। এই যে দেখো, অপারেটিং ইনকাম ইনক্রিজ সমান ইনক্রিজ সেলস ইনটু পিভি রেশিও। যে সিএম রেশিওর অপর নাম কি বলছিলাম? পিভি রেশিও। সিএম রেশিওর অপর নাম পিভি রেশিও। তাহলে এটা হচ্ছে শর্টকাট, এটা হচ্ছে গিয়ে কি শর্টকাট।
হ্যাঁ, সূত্রটা মুখস্থ রাখবে। এটা কিন্তু ওই 16টার মধ্যে ছিল না, ওই 16টার মধ্যে কিন্তু সূত্রটা ছিল না, কেমন? এই সূত্রটা শিখে রাখবা। কেন মানে এটা রিকমেন্ডেড, হ্যাঁ আপনি বললেন না মানে ভেরিয়েবল কস্ট বাড়াতে হবে। হ্যাঁ, সেটা তো আমি বলছি যে ব্রডলি করতে গেলে ওভাবে করতে ঠিক হবে আছে সূত্রটা। ভাই একটা কথা ছিল, এক মিনিট আমার কথা শেষ করতে দাও। এই ভাই একটা কথা ছিল। এক মিনিট ধৈর্য ধরো, এখন না, আমি আগে আমার কথা শেষ করতে দাও। এই সূত্রটা তোমরা শিখে রাখবা, এটা হচ্ছে শর্টকাট, কেমন? এখন তুমি চাইলে এই রিকোয়ারমেন্টটা ব্রডলিও করতে পারবা, যেটা আমি শুরুতে ডিসকাস করছি। তো ব্রডলি কিভাবে করব দেখো, এখানে আনসার কত আসছে? 60,000 টাকা না? হ্যাঁ দেখো এবার আমি ব্রডলি করে দেখাচ্ছি, কারণ দুইটাই শিখে রাখতে হবে। কেন দুইটা শিখে রাখতে হবে? একটা অঙ্কে আছে ওখানে ফিক্সড করে বলে দেয় যে এই নিয়মে করেন বা ওই নিয়মে করেন, তখন তুমি ঝামেলা করে যাবা যে কোনো একটা শিখলে, তখন আরেকটা পারবা না। এরকম একটা অঙ্ক আছে ঢাকা কলেজে, ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে 7 কলেজে আসছিল। তো আমি তোমাদেরকে ব্রডকাটটা একটু দেখাই দিই। দেখো সেলস আমাদের প্রশ্নে 9 লাখ ছিল, কেমন? এখন বলছে যে 1 লাখ বাড়বে, ঠিক না? তাহলে 9 লাখের সাথে 1 লাখ যোগ করলে আমার নিউ সেলস কত হবে? 10 লক্ষ। 10 লাখ। New sales 10 লাখ। এরপর আমরা ভেরিয়েবল কস্ট মাইনাস করব, ঠিক না? সেলস থেকে বিসি মাইনাস করতে হয়। আচ্ছা, বিসি 4 লাখ আসবে ভেরিয়েবল কস্ট। এক মিনিট, কিভাবে আসবে সেটা দেখাই দিই। বিসি ছিল 3,60,000, প্রশ্নে বিসি ছিল 3,60,000। তো 3,60,000 ছিল 9 লাখের জন্য। সেলস যখন 9 লাখ ছিল, ভেরিয়েবল কস্ট ছিল 3,60,000, কিন্তু এখন সেলস হচ্ছে 10 লাখ। তাহলে 10 লাখের জন্য কত? এখানে স্টার মানে হচ্ছে গুণ চিহ্ন। তাহলে 9 লাখের জন্য 3,60,000 করলে 10 লাখের জন্য কত? তাহলে 10 লাখের জন্য কত আসে? 4 লাখ। 4 লাখ। আচ্ছা, 4 4 লক্ষ লাখ। 40,000 পাবে। তাহলে সেলস থেকে বিসি বাদ দিলে সেটাকে আমরা বলি কি? সিএম। তো 10 লাখ থেকে 4 লাখ বাদ দিলে কত হবে? সিএম 6 লাখ। আচ্ছা, এরপর রিকোয়ারমেন্টে কিন্তু বলেই দিয়েছিল যে ফিক্সড কস্টের কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ। তাহলে ফিক্সড কস্ট প্রশ্নে যা ছিল তাই বসবে। ফিক্সড কস্ট প্রশ্নে কত ছিল? 4,32,000। তাহলে 6 লাখ থেকে 4,32,000 বাদ দিলে প্রফিট বা ইনকাম কত হবে? 1,68,000। 1,68,000। কত হবে? 1,68,000। আচ্ছা, এখন আমাদেরকে বলছে যে রিকোয়ারমেন্টে বলছিল কি? রিকোয়ারমেন্টে বলছিল তোমার ওই রিকোয়ারমেন্টটা দেখো, রিকোয়ারমেন্টটা আমাদের বলছিল যে হাউ মাচ উড ইউ এক্সপেক্ট নেট অপারেটিং ইনকাম টু ইনক্রিজ, ঠিক আছে? রিকোয়ারমেন্টে কি বলছে? কি পরিমাণ একদম শেষে দেখো, হাউ মাচ উড ইউ এক্সপেক্ট নেট অপারেটিং ইনকাম উইল ইনক্রিজ, অর্থাৎ নেট অপারেটিং ইনকাম কতটুকু বাড়বে, তুমি কতটুকু আশা করো যে নেট ইনকাম কতটুকু বাড়বে? তো দেখো নেট ইনকাম আগে কত ছিল আমাদের প্রশ্নে? 1,08,000। নেট ইনকাম আমাদের আগে ছিল কত? 1,08,000, ঠিক আছে? তো নেট ইনকাম আমার আগে 1,08,000 ছিল, বাট এখন আসছে কত টাকা? 1,68,000। 1,68,000। এখন আসছে 1,68,000। তাহলে বাড়ছে কত? 60,000। জাস্ট নিচে দিয়ে লিখতে হবে যে নেট ইনকাম will increase by টাকা দেখা দিতে হবে এভাবে 1,68,000 মাইনাস 1,08,000, অর্থাৎ আগে ছিল 1,08,000, এখন হয়ে গেছে 1,68,000। তাহলে ইনক্রিজ হচ্ছে কত টাকা? 60,000। তাহলে ওই যে শর্টকাটে যখন করছে তখন আনসার কত আসছিল? 60,000 আসছিল। তোমার ইচ্ছা আরেক রকম করা যায় তো স্যার, ওই 60,000 এটা ওই শর্টকাট মেথড, এটা করছি যে এটা কোন মেথড হবে আর এটা করতে হবে মানে ভাইয়া, হ্যাঁ, এক মিনিট আরেকটা কথা বলি, তাহলে ওটা কোন মেথড এটা কোন মেথড? যখন তোমাকে প্রশ্নের রিকোয়ারমেন্টে বলবে যে ইউজিং সিএম রেশিও ইউজ করে আপনি আনসারটা দেন, তাহলে তুমি শর্টকাটটা ইউজ করতে হবে, কেননা শর্টকাটের মধ্যে সিএম রেশিওটা ইউজ করা হয়েছে, ঠিক আছে? আর যখন বলবে যে উইদাউট সিএম রেশিও ছাড়া আপনি আনসার দেন, তাহলে তোমাকে ইকুয়েশন মেথড বললে কি ওটা না, ওখানে ওটার সাথে কোনো ইকুয়েশন মেথড বা এআই মেথডের সম্পর্ক নেই। ওখানে বলবো যে যদি বলে সিএম রেশিও
ইউজ করে আনসার দেন তাহলে শর্টকাটে ইউজ করবা, আর যদি বলে যে উইদাউট সিএম রেশিও তখন তুমি আনসার দিবা ব্রডকাটে। তারপর আমি তোমাকে একটু প্রশ্নটা ভাইয়া, দেখাই আসলে। হ্যাঁ ভাই বলো আমার একটা কথা ছিল, ভাইয়া বলি। বলো। ভাই এখানে যেহেতু ফিক্সড কস্ট চেঞ্জ হয় নাই, তাহলে ইনক্রিজ ইন সেলস মাইনাস ইনক্রিজ ইন ভেরিয়েবল কস্ট বিয়োগ করলে তো 60,000 বের হয়ে যায়। হবে হবে। আমি শুরুতে একটা কথা বলছিলাম যে তোমার চ্যাপ্টারটার সম্পর্কে ভালো আইডিয়া আসলে একই রিকোয়ারমেন্ট অনেক ভাবে করতে পারবা। ভাই এটাই বলতে চাচ্ছিলাম আমি এতক্ষণ। একটু করে এটা দেখাই ওয়াও দিই, সাইন। আমি একটু করে দেখাই যে তোমার এই রিকোয়ারমেন্টটা কিভাবে থাকবে সেটা একটু দেখাই দিই। এটা মেবি ঢাকা কলেজ, ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে 7 কলেজে আসছিল। হ্যাঁ এমনি পুরস্কার বুঝলি তো। দেখো এখানে আহ এই যে দেখো 3 নাম্বার রিকোয়ারমেন্টে কি বলছে দেখো, এই 3 নাম্বার রিকোয়ারমেন্টে দেখতেছো সবাই? জি স্যার। জি স্যার। কি লিখছে দেখো, assume that sales increase by টাকা 4 লাখ next year, ধরে নাও যে আগামী বছর সেলস 4 লাখ বাড়বে। if cost behavior patterns remain unchanged, cost behavior pattern এর কোনো কস্ট বিহেভিয়ার প্যাটার্নের কোনো চেঞ্জ হবে না। কোনো চেঞ্জ হবে না মানে কি, এই যে উপরে যে কস্ট বিহেভিয়ার যেগুলো দেওয়া আছে এই যে ভাইয়া স্যার একটা করাইছে লাইসেন্স করা। না আশা স্যার একটা লাইসেন্স বলতে স্যারে ইউনিভার্সিটির আইডি দিয়ে ইউজ করে। তো ওনাদের ইউনিভার্সিটিতে ফ্রি লাইসেন্স পাইছে, ঠিক আছে, গভর্নমেন্ট থেকে মেবি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে জুম ওয়েবসাইটের জন্য ফ্রি লাইসেন্স করে দেওয়া হয়েছে। তো ফ্রি লাইসেন্স করে দেওয়া হয়েছে বিদায় ওটা আনলিমিটেড ইউজ করা যাচ্ছে, ঠিক আছে। আমরাও করতে পারো, তবে সেটার জন্য আলাদা পেমেন্ট করতে হয়। দরকার নাই, ফ্রিতে যেটা ইউজ করা যাচ্ছে শুধু শুধু পেমেন্ট করা দরকার। তো দেখো 3 নাম্বার এখানে 1230 টাকা লাগবে, $15 যা আসে আর কি। দেখো 3 নাম্বারে এখানে কি বলছিল, assume that sales increase by টাকা 4 লাখ next year, আগামী বছর 4 লাখ সেলস বাড়বে। if cost behavior pattern remain unchanged, কস্ট বিহেভিয়ার প্যাটার্নটা যেভাবে আছে ওভাবে রাখতে হবে। কস্ট বিহেভিয়ার প্যাটার্ন মানে এই স্টেটমেন্টটা, সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন ফিক্সড থেকে ফিক্সড কস্ট বাদ দিলে নেট ইনকাম, এটাকে বলা হয় কস্ট বিহেভিয়ার প্যাটার্ন। মানে এই প্যাটার্নের মানগুলো যেভাবে আছে ওভাবেই থাকবে, এটা কিছু করা যাবে না, মানে ওখানে কোনো হাতই দেওয়া যাবে না। তোমাকে বলছে যে বাই হাউ মাচ উইল দ্য কোম্পানিজ নেট অপারেটিং ইনকাম ইনক্রিজ, তাহলে কোম্পানির নেট ইনকাম কত টাকা বৃদ্ধি পাবে। তাহলে এখন তুমি কি শর্টকাট সূত্রটা ইউজ করবা নাকি ডিটেইলস সূত্রটা ইউজ করবা? ডিটেইলস ফর্মুলা ইউজ করবা। এই যে একদম ডিটেইলস নাকি শর্টকাট কোনটা? ডিটেইলস হবে শর্টকাট। স্যার শর্টকাট হবে এটা। মাস্ট শর্টকাট, মাস্ট শর্টকাট। শর্টকাট কেন চেঞ্জ হবে শর্টকাট? না প্যাটার্ন। এখানে বলে দিছে কস্ট বিহেভিয়ার প্যাটার্ন রিমেইন আনচেঞ্জ, মানে এই প্যাটার্নটা এই যে 12 লাখ 9 লাখ 3 লাখ এটা চেঞ্জ করা যাবে না, এটা যা আছে ওভাবেই রাখতে হবে। কস্ট বিহেভিয়ার প্যাটার্ন রিমেইন আনচেঞ্জ মানে প্রশ্নটা যা ছিল তাই থাকবে, কিন্তু তোমাকে আনসার দিতে হবে। তো আনসার দিতে হলে আমি কোন রিকোয়ারমেন্ট মানে কোন স্টাইলে করলে এগুলার প্রয়োজন নাই, শর্টকাটে করলে আমার এই মানগুলোর কোনো হাত দেওয়ার দরকার হচ্ছে না, ঠিক না? শর্টকাটে শুধু কি ইনক্রিজ সেলস কে সিএম রেশিও দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে, ঠিক কি না? আর অ্যানসারটা একই আসবে না? হ্যাঁ আনসার একই, আনসার তো একই আসবে, ঠিক আছে। কিন্তু তাহলে স্যার এখানে এটা কোনো সমস্যা কি? না কি সমস্যা নাই, তোমাকে সমস্যা এখানে সিস্টেমটা বলে বলে দিছে, এখানে কেটে বলে দিবে, দিছে কোন সিস্টেমে করতে জিরো হবে। দিয়ে দিবে, জিরো দিয়ে দিবে। ইকুয়েশন আচ্ছা। মেথডে করলে যেমন আমরা শুরুতে পড়ছিলাম যে এই চ্যাপ্টারের মেথড দুইটা, একটা ইকুয়েশন মেথড একটা কন্ট্রিবিউশন মেথড। তোমাকে যে রিকোয়ারমেন্টই দেখ, তুমি ইকুয়েশন মেথডে করলেও যে রেজাল্ট আসবে কন্ট্রিবিউশন দিয়ে করলেও একই রেজাল্ট আসবে। কিন্তু প্রশ্নে যদি তোমাকে ফিক্সড করে বলে দেয় যে আপনি কন্ট্রিবিউশন মেথডে করেন, তাহলে তোমাকে অবশ্যই ওই মেথডে করতে হবে। তা না হলে তুমি যদি ইকুয়েশন মেথডে করো, তোমার আনসার সঠিক হলেও তোমাকে কোনো নাম্বার দিবে না।
কারণ সিস্টেমেটিক রুল। স্যার আচ্ছা বুঝছি। স্যার এটা কি এখন তাহলে ইকুয়েশন মেথড? হ্যাঁ, এটার সাথে তো ইকুয়েশন মেথড আর কন্ট্রিবিউশনের সম্পর্ক না, এটার সাথে তো বলছি যে একটা শর্টকাট সূত্র আর একটা ডিটেইলস ফর্মুলা, ঠিক আছে? তাহলে এটা শর্টকাট যদি সূত্র বুঝি না, একটু বুঝিয়ে দেন। শর্টকাট সূত্র ওইটা আর কি, সেলস ইনক্রিজ সেলস ইনটু সিএম রেশিও। আর একটু ভিউ করে দেখাই। স্যার এখানে কি এটা দিয়ে করব নাকি? এই যে দেখো 6 নাম্বার শর্টকাট সূত্রটা দেখতেছো? স্যার দেখতেছি না না স্যার, হ্যাঁ দেখা যাচ্ছে? স্যার এখানে দেখা না, স্যার দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে? না স্যার, না স্যার দেখা যাচ্ছে না। তো কি দেখা যাচ্ছে তাহলে? স্যার আপনি কি কিছু দেখুন, লেখা যাচ্ছে কি আসতেছে? আচ্ছা কাকাকে কাঁপতেছেন আপনি। স্যার শীটের ওগুলি দেখা যাচ্ছে আপনি বুঝছি করেছেন। বুঝছি বুঝছি। কোশ্চেন যেটা দেখাইছিলেন ওটাই দেখা যাচ্ছে। স্ক্রিন শেয়ার দিতে হবে, 1 মিনিট দেখাচ্ছি। এখন স্যার এখন দেখা এখন যাচ্ছে। দেখা যাচ্ছে। তো দেখো এখানে শর্টকাট যে ফর্মুলাটা দেখছো, ইনক্রিজ সেলস ইনটু পিবি রেশিও। পিবি রেশিও মানে সিএম রেশিও, কথা একই। ওকে, তাহলে এই সূত্রটা ইউজ করবা কখন? কিছুই বললো না, তাহলে শুধু এটা ইউজ করে দিবা, সহজে করে ফেলবা, কেমন? আর যখন বলবে যে কস্ট প্যাটার্ন রিমেইন আনচেঞ্জ, কোনো চেঞ্জ হবে না, তখন তুমি চাইলেও এই সূত্র দিয়ে করতে পারো। তখনও তোমাকে এটা দিয়ে করতে হবে, বাধ্যতামূলক, ঠিক আছে? কস্ট প্যাটার্ন মানে হচ্ছে ওই যে ওভাবে সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট বাই সিএম, সিএম থেকে ফিক্সড কস্ট বাদ দিলে প্রফিট, ঠিক আছে? ওটা হচ্ছে ডিটেইলস স্টাইল, আর এটা হচ্ছে শর্টকাট স্টাইল। তো এটা কখন বাধ্যতামূলকভাবে ইউজ করবা? ওই যে এই রিকোয়ারমেন্টটা যেভাবে দিছিল যে কস্ট প্যাটার্নের কোনো চেঞ্জ হবে না, তাহলে তখন এটা বাধ্যতামূলক ইউজ করতে হবে, শর্টকাটটা ইউজ করতে হবে। বুঝছো কিনা সবাই? স্যারটিকে মুখস্থ, স্যারটিকে মুখস্থ করতে হবে নাকি এটা? ওটা অন্যান্য ফর্মুলার মতো একটা ফর্মুলা আর কি, তাহলে স্যার মুখস্থ করতে হবে। মুখস্থ রাখে দিবে। স্যার কস্ট প্যাটার্ন চেঞ্জ বললে তখন ওই যে ওই ডিটেইলস এটা তখন না? ডিটেইলসে করে দিবে। হ্যাঁ, তখন সেলস চেঞ্জ করবা, ভেরিয়েবল তখন যে কোনো একটা করলে হবে। যে কোনো একটা করলে হবে। এইখানে তো শর্টকাটের চেঞ্জ ফর্মুলা দেখাচ্ছিল, বলছিল, এই যে ভেরিয়েবল শর্টকাটের ফর্মুলা রিকোয়ারমেন্ট 6 নাম্বারটা। হ্যাঁ বলো, কি বলছো? স্যার ম্যাথ স্যার এখানে এখন যে প্রশ্নটা আছে ওগুলো তো ভেরিয়েবল কস্ট চেঞ্জ বলছিল। কোথায়? এটা এখন যেটা কোশ্চেন অঙ্ক ফর্মুলা ওটা তো কোথায় কোথায় বলছে তোমার ভেরিয়েবল কস্ট চেঞ্জ? ওখানে তো বলছে শুধু 1 লাখ টাকা সেলস বাড়বে, এটা না বলছে? 1 লাখ টাকা চেঞ্জ বলবো। হ্যাঁ 1 লাখ টাকা তো বাড়বে, তো আমরা যে অঙ্কটা করছি সেটা। আর এখন যেটা আমি एग्जांपल দেখাইছিলাম সেখানে তো শুধু 4 লাখ বাড়বে বলছে। 4 লাখ টাকা। না না ওটার কথা বলতেছে স্যার, এটার কথা বলতেছে 1 লাখ টাকা যেটা। হ্যাঁ, ওখানে ভেরিয়েবল কস্টের কথা কিছু বলে নাই। প্রশ্ন দেখো আবার। তো স্যার এটা সেজন্য আমরা এটা শর্টকাট করছি। আহা, এখানে তুমি শর্টকাটও করতে পারবা, এই অঙ্কের জন্য শর্টকাটও ব্রডকাটও সবই করতে পারবা, কারণ এখানে তো কিছু বলে নাই, ঠিক আছে? ওই আরেকটা অঙ্ক যেটা দেখাইছিলাম যে রিমেইন আনচেঞ্জ, ওটার ক্ষেত্রে শর্টকাটটা বাধ্যতামূলক করতে হবে। স্যার আনচেঞ্জ বলে দিলে তখন আমরা শর্টকাটটা অবশ্যই করতে হবে, সিএম রেশিও। হ্যাঁ ইয়েস, তখন শর্টকাটটা বাধ্যতামূলক। বাট ওই ধরনের কোনো কথা না বলে, যেমন আমরা যে অঙ্কটা করছি ওখানে তো ওই ধরনের কিছু বলে নাই, ওরকম কিছু না বললে তখন তুমি কি করবা? যে কোনো একটা করবা, তোমার ইচ্ছা। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ উইথ আউট বলে দিলে স্যার? কি বলে দিলে? যদি বলে উইথ আউট মানে আপনি একটু আগে বলছেন না, যদি উইদাউট বললে তুমি বলো, আনসারটা তুমি দাও যে উইদাউট সিএম রেশিও বললে তুমি কোনটা দিয়ে করবা, তুমি বলো কোনটাতে সিএম রেশিও নাই ডিটেইলসটাতে, তখন ডিটেইলস দিয়ে করতে হবে। আর যদি বলে যে উইথ সিএম রেশিও, তাহলে শর্টকাট দিয়ে শর্টকাট। বুঝছো? আর স্যার কোনো কিছু না বললে স্যার আমরা আমাদের আর কিছু না বললে তোমার ইচ্ছা, তুমি সহজটাই ইউজ করো। হ্যাঁ বলো, আর কি প্রশ্ন? স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার ওই 2 নাম্বার কোশ্চেনটাতে কোয়ার্টারলি কথাটা কেন বলছে? অঙ্কটাই কোয়ার্টারলি, এই যে 2 নাম্বার উপরে দেখো, লাস্ট কোয়ার্টার ফলোস, দেখছো প্রশ্নের উপরে অঙ্কটাই হচ্ছে একটা কোয়ার্টারলি অঙ্ক। মানে যেগুলা কোনোদিন মানে যে ধরনের কোন অঙ্ক আমি কোনোদিন দেখি নাই, তুমি ওই টাইপের প্রশ্ন করতে। এই চ্যাপ্টারের অঙ্কগুলোতে কখনোই এরকম চিন্তা করবা না যে কোয়ার্টারলি থাকে ইয়ারলি নিতে হবে কিনা, বা মান্থলি থাকলে ইয়ারলি, এই ধরনের কোনো কিছু নাই, ঠিক আছে?
একদম স্বাভাবিকভাবে ফর্মুলাগুলো শিখবা, মানগুলো দেওয়া থাকবে, দেখে দেখে মানগুলো বসাবা। ফর্মুলাটাই হচ্ছে ইম্পর্টেন্ট মুখস্থ রাখাটা, আর কোনো কিছু নেই এখানে। বুঝছি স্যার। সবাই বুঝছো? জি স্যার। তাহলে জি স্যার। ওকে, আল্লাহ হাফেজ। আজকে আমাদের ক্লাস এতটুকুই থাক ইনশাআল্লাহ। ভাই আমি ক্লাসে আগামীকাল ক্লাস আছে 3:30টায়। শিডিউলে আছে? পূর্ব হ্যাঁ, আছে। শিডিউল? হ্যাঁ, তাহলে ক্লাস হবে ইনশাআল্লাহ। আমি একটু পরে ইয়া দিয়ে দিব, টাইম দিয়ে দিব। তাহলে তো আগামীকাল স্যার প্রবলেমটা একটু দেখাই স্যার, কোশ্চেনের হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ওকে, কোশ্চেন সলিউশনটা আগামীকাল দেখাবো, আজকে যেহেতু অনেক সময় লেগে গেছে। ঠিক আছে? আর যারা প্রিভিয়াস ক্লাস মিস করছো, প্রিভিয়াস ক্লাসগুলো ওই আমার ইউটিউব চ্যানেলে আছে, ওখান থেকে দেখে নিবা। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। লাস্টে 19 আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।